হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা কাল্পনিক গল্পতে। আশা করছি এই গল্পটা আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। গল্পটার শুরুটা ঠিক আমাদের বর্তমান সময়ের ঠিক 19 বছর পূর্ব থেকে। আমাদের ইউনিভার্সের মতোই ঠিক আরেকটা ইউনিভার্স রয়েছে। আমাদের ইউনিভার্সটাকে বলা হয় অ্যাস্টার। আর আমাদের ইউনিভার্সের সাথে সবচেয়ে বেশিবার যে ইউনিভার্স লিঙ্ক বা একত্রিত হয়েছে সেটাকে বলা হয় ডাইঅ্যাস্টার। নামের দিক দিয়ে দুটো অনেকটা একরকম, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো গল্পটা শুরু হয় ডাইঅ্যাস্টার ইউনিভার্স থেকে। আপনারা যারা ইউনিভার্স সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলতে চাই, যদি দুটো ইউনিভার্স সম্পর্কে কথা আসে তাহলে সহজ ব্যাখ্যা হিসাবে আমাদের এই একটা মহাবিশ্বের যা কিছু আছে সেটা নিয়ে একটা ইউনিভার্স, আর আমাদের মতো আরেকটা মহাবিশ্ব নিয়ে আরেকটা ইউনিভার্স হবে। এক কথায় বলতে গেলে ডাইমেনশন যেটাকে বলা হয়, আমি সেটার কথা বোঝাচ্ছি ইউনিভার্স দিয়ে। তো গল্পে ফেরা যাক। ডাইঅ্যাস্টার ইউনিভার্সে বা ডাইমেনশনে কিছুই ঠিক চলছে না। সেখানের প্রত্যেকটা প্ল্যানেটের অবস্থায় অনেকটা বাজে হাল। সব প্ল্যানেটকে দখল করার ইচ্ছা ব্ল্যাক নাইটদের রাজার ইচ্ছা ছোট থেকেই। সে হিসাবে সেসব প্ল্যানেটকেই নিজের করে নিচ্ছিল। প্রায় কয়েকটা গ্যালাক্সি দখল করার পর তার নজর চলে আসে মিল্কওয়ে গ্যালাক্সিতে। আমি আগে থেকে বলে রাখি, ব্ল্যাক নাইট হচ্ছে ডাইঅ্যাস্টার ইউনিভার্সের সবচেয়ে বড় এবং শক্তিশালী ইভিল টিমদের মধ্যে একটা। এদের কাছে এত ক্ষমতা এবং এত শক্তি আছে যে এরা চাইলেই নিমিষে একটা প্ল্যানেটকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তাদের একটাই স্বপ্ন, তারা কোনো প্ল্যানেট ধ্বংস করবে না, বরং সেই প্ল্যানেটটাকে নিজের করে নেবে। আস্তে আস্তে তারা মিল্কওয়ে গ্যালাক্সির সবগুলো প্ল্যানেট দখল করে নিচ্ছিল। সবগুলো প্ল্যানেট এক হয়েও তাদের কিছুই করতে পারল না, কারণ ব্ল্যাক নাইটদের রাজা অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল। সে যে কোনোভাবেই যে কোনো যুদ্ধে জিতে যেত। ব্ল্যাক নাইটদের চোখ অবশেষে দ্য ব্লু আর্থ এর উপরে পড়ল। আমাদের অ্যাস্টার ইউনিভার্সে আমরা শুধু আর্থ বলি, কিন্তু ওরা সাথে দ্য ব্লু লাগিয়ে দিয়েছে। অবশেষে একদিন ব্ল্যাক নাইটের রাজা তার সেনা নিয়ে ডাইঅ্যাস্টার ইউনিভার্সের পৃথিবীতে হামলা করে দেয়। এতে করে সেখানে খুব করুণ দৃশ্য দেখতে পাওয়া যায়। চারিদিকে শুধু মৃত লাশই দেখা যায়। সেই পৃথিবীর যে রাজা থাকে তাকে হত্যা না করে তাকে ব্ল্যাক নাইটদের রাজার জেলখানায় বন্দি করে রাখা হয়। কিন্তু পৃথিবীর রাজকুমার এবং রাজকুমারীকে সেখানের সেনাপতি এই ভয়াবহ দৃশ্য দেখে সেখান থেকে দূরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত করে, কারণ সে ভালো করে জানে রাজকুমার এবং রাজকুমারীকে মেরে ফেলবে ব্ল্যাক নাইটের সেনা। আর এই রাজকুমার আর রাজকুমারীরই সেই ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী সত্তাদের মধ্যে দুজন। তো সেনাপতি সেখানের পৃথিবীর রাজার সিল করা ডাইভার্স মেশিনটা অন করলো। রাজা ট্রিট্রোনিয়াম এই মেশিনটা অনেক আগেই সিল করে রেখেছিল, কিন্তু সেনাপতিকে রাজকুমার আর তার বোনের জীবন বাঁচাতে হলে এটার ব্যবহার করতেই হবে। সে এটার ব্যবহার করে অ্যাস্টার ইউনিভার্সের পৃথিবীতে চলে আসলো। এখানে আসার পর সে রাজকুমার আর রাজকুমারীকে নিয়ে একটা হাসপাতালে চলে আসলো এবং সেখানেই নিজের জীবনের ইতি ঘটিয়ে এমন একটা কিছু করলো যাতে তার রাজকুমার এবং রাজকুমারী বেশ কিছু সময়ের জন্য সুরক্ষিত থাকে। গল্পের শুরুটা ছিল মাত্র। এটা তো হলো 19 বছর আগের কাহিনী। চলুন এখন আমরা ফিরে আসি বর্তমান সময়ে, যেখানে আমাদের গল্পের প্রধান চরিত্র এই মুহূর্তে বসে আছে নদীর ধারে। অনেক চিন্তিত সে, কারণ 19 বছর বয়সে জীবনে সে অনেক কিছু দেখে ফেলেছে। বাস্তবতা কি সেটা অনেক কাছ থেকে ফিল করেছে। তো গল্পের প্রধান চরিত্র হয়ে গল্পটা শুরু করা যাক। আমার নাম হচ্ছে হৃদয় বাপ্পি।
বাবা মার 3 সন্তানের মেজো আমি। আমার বড় একটা ভাই আছে আর ছোট একটা বোন আছে। আমাদের 5 জনের পরিবার নিয়ে আমরা অনেক সুখেই ছিলাম। তবে মাঝে মাঝে আমার জন্যই অনেক সমস্যা হয়ে যেত। ছোটবেলা থেকেই আমার রাগ বরাবর একটু বেশি, আর আমি ছোট থেকেই বড়দের মতো আচরণ করতাম। জানি না কেন, তবে আমি আমার নিজের মাঝে অন্যরকম কিছু ফিল করতাম। মনে হয় আমি সবার মতো ন্যাচারাল না, আমি সবার থেকে অনেক আলাদা। সবাই দূরে থেকে আস্তে আস্তে কথা বলতো, আমি সে জিনিসটা শুনতে পাই। যখন আমি রেগে চিল্লানি দিই তখন নাকি সেটা কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো জোরে হয়। জানি না আমার মাঝে এইসব কীভাবে আসছে, তবে আমি এখন এগুলোর জন্যই হয়তো এই জায়গায় বসে আছি। নিজের মাঝে সুপার ন্যাচারাল পাওয়ার আছে, এটা শুধু বাংলাদেশ আর্মি ছাড়া কেউই জানে না। আর এটা অনেক বড় সুযোগ নিয়ে তারা আমাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করতেছে। অবশ্যই এতে আমার কোনো দ্বিধা নেই, কারণ আমি আমার দেশের সেবা করতে পারতেছি, তাতে আমি অনেক সুখী। ছোট থেকেই আমার দেশের জন্য ভালোবাসা অনেক বেশি। দাদা বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্নেল ছিলেন, আর তার চাকরির সুবাদেই আমি চাকরিটা পেয়ে গেছি। অবশ্য আমার মেডিকেল করার সময় আমার মাঝে অন্যরকম কিছু একটা দেখে সাথে সাথে আমাকে সেনাবাহিনীতে নিয়ে যায়। এক সময় এই সেনাবাহিনী আসার আমার কোনো ইচ্ছাই ছিল না। এখানে আসার খুব ইচ্ছা ছিল আমার বড় ভাই রাহাত চৌধুরীর, কিন্তু বলে না, ভাগ্যে না থাকলে কিছুই করার নাই। তার পায়ের গোড়ালির একটা হাড় সামান্য বড় ছিল, তাই সে মেডিকেলে বাতিল হয়ে যায়। আমার বড় ভাইয়ের মাঝেও দেশ সেবায় অনেক প্রবল ইচ্ছা। দুজনের দাদা ইব্রাহিম চৌধুরী থেকে অনুপ্রাণিত ছিলাম, কিন্তু আমার সেনাবাহিনীর নাম শুনলে ভয় লাগতো, কারণ আমার দাদা একটা কমবেটে নিজের ডান পা হারায় চিরদিনের জন্য। সে এখন আগের মতো হাঁটতে পারে না, এজন্য আমার খুব ভয় হতো সেনাবাহিনীর নাম শুনলেই। আর আমার পরিবার থেকেও কখনো কেউ চায়নি যে আমি সেনাবাহিনীতে যাই, কারণ ছোটবেলায় নাকি আমি মরতে মরতে বেঁচেছিলাম, তাই সোজা মৃত্যুর হাতে তারা আমাকে তুলে দিতে পারে না। কিন্তু ভাগ্যের কি চরম পরিহাস, শেষ পর্যন্ত আমাকে আসতেই হলো সেই সেনাবাহিনীতে। ছোট থেকে অনেক ভীতু টাইপের ছেলে ছিলাম আমি, কিন্তু সবসময় আমার পাশে থেকেছে আমার বড় ভাইয়া। আমার থেকে 3 বছরের বড় সে, ছোট থেকে আমার বেস্ট ফ্রেন্ড সে। আজ অনেক দিন হলো আমি কোনো যোগাযোগ রাখি না তাদের সাথে। এর কারণ হলো দুটো। একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী চায় না আমি কারোর সাথে যোগাযোগ করি, কারণ আমাকে সবার থেকে আলাদা রাখতে চায় তারা। আর দ্বিতীয় কারণটা আপনারা গল্প পড়লেই বুঝতে পারবেন। আমি নদীর ধারে বসেছিলাম, এমন সময় চিফ জেনারেল স্যারের ফোন আসলো আমার কাছে। হৃদয়, তোমার 1 ঘন্টার সময় শেষ, তাড়াতাড়ি ক্যাম্পে চলে আসো, কিছু কথা আছে তোমার সাথে। ওকে স্যার। আমি চলে যাচ্ছিলাম আমাদের সেনাবাহিনীর নতুন ক্যাম্পের দিকে। আমরা বর্তমানে আছি সিলেটের পাহাড়ি একটা জায়গায়। এখানে পাহাড়ের আড়ালে নাকি কিছু সন্ত্রাসী অস্ত্র চালানের ব্যবসায় নিয়োজিত আছে। তাদেরকে মেরে অস্ত্রগুলো সিল করে দেওয়ার অর্ডার পেয়েছি আমরা সরকার থেকে। সেই অনুযায়ী আমরা সিলেটের সেই পাহাড়ি একটা জায়গায় ক্যাম্প করেছি। আর আসার সময় পাশে একটা নদী দেখেছিলাম, তাই আমার কমান্ডারকে বলে আমি এখানে 1 ঘন্টার জন্য এসেছিলাম। এখন আমি ফিরে যাচ্ছি ক্যাম্পে। আমি জানতাম না যে চিফ জেনারেলও এখানে আসবে। যেহেতু এসেছেন তাই বলতে পারতেছি বড়সড় একটা কিছু নিয়ে এসেছেন আমার জন্য, কারণ এটা তিনি প্রতিবারই করেন। আমি জেনারেলকে দেখেই স্যালুট দিলাম। আসো হৃদয়, তোমার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। জেনারেল আর আমার কমান্ডার বসে আছেন দুজনে। স্যার, জরুরি কিছু হয়েছে? হঠাৎ আপনি এখানে চলে আসলেন? কেন, আমার কি এখানে আসা বারণ? মোটেও না স্যার, কিন্তু এখানে যে বিপদ, যে কোনো সময় তো আমাদের উপরে হামলা করতে পারে অবজেক্টগুলো। সেটা চিন্তা করেই এসেছি, আর তোমার জন্য নতুন একটা মিশন নিয়ে এসেছি। নতুন মিশন? কিন্তু এটা তো এখনো আমরা শেষ করতে পারি নাই। হৃদয়, এই মিশনটা আমি শ্যাডো টিমের হাতে দিয়েছি। স্যার, আপনি এটা কিন্তু ঠিক করেননি। তোমার ভাইয়ের শ্বশুর হিসাবে কিন্তু এইটুকু আমি করতেই পারি। আবারও ইমোশনাল ব্ল্যাকমেইল। দেখো, 1.5 বছর হয়ে যায় তুমি সেনাবাহিনীতে আসছো। এত কম বয়সে তুমি বাসা থেকে এত দূরে আসো। তোমার বাসার সবাই তোমাকে অনেক মিস করে। আপনি এখন এটা বলতেছেন? আপনি জানেন আপনিও আমাকে পাঠাতে চান না, আর আমি নিজেও যেতে চাই না। সেজন্য এবার তোমার জন্য একটা মিশন নিয়ে এসেছি, আর এটাই তুমি মানা করতে পারবে না, আমি জানি। কি মিশন? হোল্ডার এক্স। সেটা তো 4 মাস আগে শেষ করেছিলাম। সেটা ছিল হোল্ডার, কিন্তু এবারের মিশনের নাম হোল্ডার এক্স।
হোল্ডার টিমের সদস্য সহ তাদের লিডারকে তো নিজ হাতে গুলি করেছিলাম। তাহলে এখন এই মিশন কেন? কেউ কি বেঁচে ছিল? হোল্ডার গ্রুপের লিডার রায়ানের একটা মেয়ে ছিল যেটা লন্ডনে পড়াশোনা করতেছিল। আমাদের খবরগুলো খবর দিয়েছে সে হোল্ডার গ্রুপ সে চালাচ্ছে আবার। সন্ত্রাসী অনেক বাড়িয়ে দিয়েছে সে। আর আশ্চর্যকর বিষয় হলো মেয়েটার কাছে কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা আছে যেগুলোর জন্য আমাদের কোনো টিমই এই মেয়েটাকে ধরতে পারছে না। তাহলে কি আমাকে এই মেয়েটাকে মারতে হবে? না, আমাদের এই মেয়েটাকেই অনেক প্রয়োজন পড়বে, কারণ এই মেয়েটার উপরে আমাদের বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করবে। ওকে, ঠিক আছে, মিশনের জন্য আমি প্রস্তুত। এটা হলো বাঘের মতো কথা। তাহলে পার্কিং করো, বাসায় যাচ্ছ আমার সাথে এখনই। বাসায় যাব কেন? তোমার উপরে এখন আরেকটা মিশন আছে, সেটার কাগজও এই ফাইলে আছে। আরও একটা? আচ্ছা, কি সেটা? আমার ছোট মেয়ের জন্মদিন সামনে শুক্রবার, আর একটা গ্যাং হুমকি দিয়েছে এদিন তাকে নাকি কিডন্যাপ করবে। ভাইয়া আছে সেখানেই, সে একজন পুলিশের এসপি, আর তাকে রেখে আমার কাছে আসছেন এই মিশন নিয়ে? এটা আমার অর্ডার, আর আমার অর্ডারের উপর কথা বলতে সাহস পেলে কোথায়? জেনারেল একটু রেগে বলল এখন। জি স্যার, আমি রেডি স্যার। শালার জেনারেলও জানে কিভাবে আমাকে রাজি করাতে হয়। জেনারেল ভালো করেই জানে আমি কোনো অর্ডার অমান্য করি না, আর সেটা সুযোগ নিয়ে আমাকে এবার বাসায় নিয়ে যাবে। শালার বাবার বন্ধু বলে কিছু বলতেও পারি না, আবার চিফ জেনারেল অফিসার, তাকে কিছু বললে আমাকে ডিমোশন করে দিয়ে সাধারণ সৈনিক করে দেবে। তখন বর্ডারে মাছি মারতে হবে। অনেক কষ্টে এবং সংগ্রামের পরে আমি আজ এই অবস্থানে। অবশ্য প্রমোশন আমার লাগবে না, কারণ আমি মিশনগুলো পছন্দ করি। শুধু ইচ্ছা সহকারী কমান্ডার থেকে কমান্ডারের পদে উঠতে। আমিও বাধ্য ছেলের মতো আমার নিজের ব্যাগটা নিয়ে চলে আসলাম। আজকে সকালে এসেছি, এখানে ব্যাগ যেমন ছিল তেমনই আছে, শুধু ঘাড়ে উঠিয়ে নিয়ে আসলাম সেটা। কালকে আমার এই ক্যাম্পের সবাইকেও ব্যারেটে ফিরে যেতে হবে। আচ্ছা, অনেক দিনই তো হলো আমার যাওয়া হয় না বাড়িতে, এবার রাগটা একটু কমিয়ে যাই বাড়িতে। বাসার সবার উপরে আমার রাগ হয়েছিল, কারণ আমি একটা মিশনে ছিলাম 1 বছর আগে। খুব ভয়ানক একটা মিশনে পড়েছিলাম। পুরো 17টা বাচ্চাকে হোস্টেজ বানিয়ে সন্ত্রাসীরা বসুন্ধরা কমপ্লেক্সকে নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল। সেখানে পুরো 1 মাসের জন্য তাদেরকে হোস্টেজ বানিয়ে ভিতরে রেখেছিল। উপর থেকে আমাদের ভিতরে যাওয়ার অর্ডারও দিচ্ছিল না, আর ভিতরে 17টা বাচ্চা ছিল, তাই আমি জায়গা ছাড়তে পারি নাই। আর অপেক্ষা করছিলাম কখন আমাদের ভিতরে যাওয়ার আদেশ দিবে কমান্ডার। কিন্তু অপেক্ষা করতে করতে যখন 1 মাস হয়ে গেল, তখন বুঝলাম এটা তো তাদের প্ল্যান ছিল মাত্র, কারণ হোল্ডার গ্রুপ তো অন্য বেশ কয়েকটা জায়গায় বোম ব্লাস্ট করে। পরে বাধ্য হয়ে সরকার আমাদের আদেশ দেয় ভিতরে অপারেশন চালাতে। এই মিশনের সময় আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে যায়। আমার সেনাবাহিনী ঢোকার বড় কারণ ছিল আরেকটা, কিন্তু আমাকে না জানিয়ে যে আমার ভাই বিয়ে করে নিবে এটা আমি মানতে পারি নাই। আগেই বলেছি আমার রাগ অনেকটা বেশি, তাই এই 1 বছরের মাঝে কোনো যোগাযোগ করার চেষ্টা করি নাই। অনেকবার তারা আমার সাথে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। কিন্তু জেনারেল তো ভাইয়ার শ্বশুর, আবার বাবার বন্ধু, তাই হয়তো আমাকে নিয়ে যাওয়ার প্ল্যান এটা তাদের। সে যাই হোক, সেবার হোল্ডার গ্রুপ অনেক বড় সন্ত্রাসী চালিয়েছিল, আর তাদের অনেক মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু এবার নাকি সেই লিডারের মেয়েও চলে আসছে। আচ্ছা, দেখা যাবে সেই মেয়েটাকে। অনেকদিন ধরে আমি এই মিশনের সুযোগে ছিলাম, এই সুযোগে আবার রাগটাও কিছুটা কমেছে। তাই জেনারেলের কথা মতো আমি বাসায় যাচ্ছি। গাড়িতে বসেছিলাম আমি আর চিফ জেনারেল। স্যার বসে বসে ভাবতে লাগলো, এত কম বয়সে হয়তো আমার মতো কেউ এমন হয় না। নিজের কাছে যেসব সুপার পাওয়ার আছে সেগুলো নিয়ে কখনো পর্যবেক্ষণ করি নাই। করলে হয়তো আমি এখন সুপার হিরো হয়ে যেতাম, কিন্তু কোনো আদেশ ছাড়া আমার পাওয়ার ব্যবহার করলে আমার শাস্তি হবে, এটা আগে থেকে জেনারেল আমাকে বলে দিয়েছে। তাই কখনো সেইভাবে ব্যবহার করার সুযোগ পাইনি আমি। দেখতে দেখতে আমরা চলে আসছি ফরিদপুরে। গাড়িতে করে আমরা পাশেই মাঠে রাখা একটা হেলিকপ্টারে করে ফরিদপুরের দিকে চলে আসলাম। হেলিকপ্টার ল্যান্ড করলো ফরিদপুর স্টেডিয়ামে, যেখান থেকে আমরা আবার একটা গাড়িতে করে চলে আসলাম আমার বাড়িতে। বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আমি আমার ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, সাথে আমার জেনারেলও আসছে। কি হলো, থামলে যে? চলো। যাচ্ছি স্যার। এখন আমি তোমার আঙ্কেল, সো আঙ্কেলই বলবো আমাকে। আমি বাসার কলিং বেল চাপ দিলাম। চাপ দিতে দরজা খুলে দিল একটা মেয়ে। প্রথমে খেয়াল করি নাই, কারণ মেয়েটা চিফ জেনারেল রহমানকে
খানকে দেখে জড়িয়ে ধরলো বাবা বলে। পরে যখন তাকালো আমার দিকে তখন খেয়াল করলাম ও তো অথই। ও এখানে কি করছে? আমার মাথা কাজ করছে না, কিন্তু আঙ্কেলের কথা শুনে আমার মাথা আরও নষ্ট হয়ে গেল। হৃদয় দেখো, এটা হচ্ছে আমার বড় মেয়ে অথই, তোমার বড় ভাবি। কি? হ্যাঁ। দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এই ধোকাবাজটা কিভাবে আমার বড় ভাইয়ের বউ হতে পারে সেটা আমার মাথায় আসে না। ও যে কত বড় ধোকাবাজ সেটা আমি ছাড়া আর কে জানে। থাক, এক হিসাবে আমি খুশি হয়েছি আমাকে না জানিয়ে বিয়ে করেছিস না রাহাত। যখন জানতে পারবি তোর বউ এক সময়ে আমার এক্স ছিল তখন কি করবি সেটা ভেবে একদিক দিয়ে আমার মুখে হাসি ফুটলো, কিন্তু আবারও অথয়ের চেহারাটা দেখে সেটা বন্ধ নিঃশ্বাস হয়ে গেল। মেয়েটাকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু সেটার খুব ভালো প্রতিদান সে দিয়েছিল। আমাকে রেখে সে অন্য ছেলেদের সাথে ঘুরে নাকি বেশি মজা পেত, তাই ব্রেকআপ করে চলে গিয়েছিল। কারণ আমার মতো বলদ ভীতু টাইপের ছেলেরা নাকি কোনো মেয়েরই যোগ্য না। তাই তো সেনাবাহিনীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। মনটা ভালোই হাসি খুশি ছিল ওকে দেখার আগে, কিন্তু আবারও গোমরা করে ভিতরে ঢুকলাম আমি। বাবা মা ভাই আর বোন আমাকে নিয়ে পাগল হয়ে গেল। অথই যেভাবে আমাকে দেখে অবাক হয়েছে মনে হয় এর আগে আমাকে দেখেনি। না দেখারই কথা, কারণ সেনাবাহিনীতে ঢোকার পর বাসায় আমার সব ছবি ফেলে দেয় আমার বাবা। তিনি অনেক রেগে গিয়েছিলেন আমার এই সিদ্ধান্তে, অনেক ভালোবাসতেন তো তাই। তাছাড়া আমাকে দেখার সব রাস্তায় বন্ধ রেখেছিলেন জেনারেল। প্রথমে আমার উপরে পরীক্ষা চালাতে চেয়েছিল তাই, কিন্তু পরে আমাকে অস্ত্র হিসাবে ব্যবহার করাটাই ঠিক মনে করেন। তাই অথয়ও মনে হয় আমার তার দেবর হিসাবে আশা করেনি। সে যাই হোক, মেয়েটার অনেক চেঞ্জ হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ওকে, কারণ শুকিয়ে গেছে আগের তুলনায় অনেক। খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো করে না তেমন। আমার বাসার সাথে অথয় বাদে হয়তো সবাই খুশি। আমি রাগ করেছি কেন সেটা বাসার সবাই জানে, কিন্তু সে ব্যাপারে হয়তো তারা কথা বলবে না, কারণ ভুল তাদেরই ছিল। আমি যেহেতু রাগ কমিয়ে বাসায় এসেছি তাই তারা আর এই ব্যাপারে কিছুই বলল না। আমি বাসায় আসার পরেই আমার ছোট বোন রিদিতা আমাকে পেয়ে পাগল হয়ে গেল। ভাই বোনের ভালোবাসা যেটাকে বলে। আমি ভিতরে গিয়ে রেস্ট নিতে লাগলাম একটু। শান্তির ঘুম হয় না অনেক দিন। ক্যাম্পেই থাকি কিংবা ব্যারেটে, সব জায়গায় রাত 12টায় ঘুমাও আর সকাল ভোর 3টায় ওঠো, আর সারাদিন তো বিভিন্ন ধরনের দৌড়ঝাঁপ আছেই। শুধু ব্যারেটে থাকলে শুক্রবারের দিনটা ফ্রি পাওয়া যায়, তাছাড়া পুরো বছরই একই রকম থাকে। খারাপ হলেও সেই জীবনটাই আমার ভালো লাগে, কারণ এটার মধ্যে একটা মজা পেয়ে গেছি আমি। ছোট থেকে শুটিং গেমসগুলো আমার কাছে ভালো লাগতো, আর নিজেরও এসব বন্দুক দিয়ে মারামারি করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। এখন যখন সেই সুযোগ আমার হয়েছে তখন তো ভালোই লাগবেই। আমি ঘুমিয়ে পড়লাম ফ্রেশ হয়ে। অনেক দিন পর বাসায় আসছি আজকে। বন্ধু বলতে তেমন কেউ আমার এখানে ছিল না, একদম আলাদা ছিলাম আমি বলে কেউ প্রথমে আমার সাথে মিশতে চাইতো না। অবশ্য আমি সবার থেকে আলাদা ছিলাম বলেই অথই আমার সাথে রিলেশন করে। একই ক্লাসের ছিলাম আমরা দুজনে। আমাদের রিলেশনটা 2 বছর ছিল। তারপর এসএসসি পাশ করার পর যখন কলেজে উঠলাম প্রথম তখনই ব্রেকআপ করে অথয়ের মতো চলে গেল। আচ্ছা, এসব কথা বলে গল্পটা বোরিং করব না, পুরো কথা আস্তে আস্তে জানতে পারবেন। আমরা একটু হোল্ডার গ্রুপের দিকে ফিরে আসি। হোল্ডার গ্রুপের বর্তমান লিডার মিস জাবিন। সে বিষণ্ণ মনে বসে আছে, খুব মন খারাপ তার। কয়েক মাস আগে তার বাবা মারা গেছে। এই দুঃখের তার মন খারাপ না, বরং তার মন খারাপ এটা ভেবে যে আজ 4 মাস হয়ে যায় সে তার স্বপ্নের কিছু আজব আজব জিনিস দেখতেছে। অনেক হুজুর ওলামা যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারে তাদের দিয়েও কোনো সঠিক ব্যাখ্যা পাচ্ছে না জাবিন। কি করবে বুঝতে পারতেছে না সে। এত অদ্ভুত জিনিস দেখার মানে কি আছে? তখনই তার সামনে তার একজন কর্মী এসে বলল, ম্যাডাম, বোম রেডি হয়ে গেছে। ওয়েল ডান। এখন কিছু মানুষ খোঁজো যারা টাকার বিনিময়ে নিজের জীবন বোমা ফাটিয়ে দেবে। ইউ ক্যান হোয়াট আই অ্যাম। আই নিড সাম সুইসাইড স্কাউট। ম্যাডাম, আমাদের কাছে 2টো লোক আছে, আরও খোঁজ করছি আমরা। দুটোতে হবে না। আগেরবার বাবা পুরো বাংলাদেশেই বোমা ব্লাস্ট করেছিল, কিন্তু এবারে আমার প্ল্যান একদমই আলাদা। কি প্ল্যান?
আমরা এবার দুটো বড় সেতু, সব বিমানবন্দর এবং স্টেডিয়াম বোমা ব্লাস্ট করব। সেই বোমাতে থাকবে আমার ইনভেনশন করা ডেক্সটি ভাইরাস। মানে আপনি বায়োবোম ব্লাস্ট করতে চান? এবার হাজার না, এবার লাখ লাখ মানুষের মৃত্যু হবে। হা হা করে হেসে উঠল জাবিন আর তার লোকেরা। মেয়েটার এই কথাগুলো তো তো আমার অজানা থাকবেই। সেদিকে তারা বায়োবোম ব্লাস্ট করার প্ল্যান করেছে, আর এদিকে আমি চোখ বন্ধ করে নাক ডেকে ঘুমাচ্ছি। ঘুম শেষ করে আমি উঠলাম, কারণ আমাকে বের হতে হবে। এখানের অনেক খোঁজ খবর নিতে হবে আমার। এখানের মিশনটা তো মাত্র শুরু। আমি নিচে নামলাম, তখন শুনতে পেলাম আম্মু, ভাইয়া, আঙ্কেল আর বাবা কথা বলতেছে। আমি চুপি চুপি শোনার চেষ্টা করলাম। ওকে সেনা থেকে বের করে দিতে পারবি না তুই যে কোনোভাবে। আরে তোর ছেলে সেনাবাহিনী আছে আর তুই বের করে দিতে বলতেছিস? আমি চাই আমার ছেলেটা আমাদের কাছে থাকুক। ওর দাদার অবস্থা তো দেখছিসই। আর রাহাতের জন্য তো টেনশন সবসময় হয় আমার। আর হৃদয়ের জন্য তো টেনশন করতে করতে মনে হয় দ্বিতীয় স্ট্রোকটাও করব। চুপ কর তো। একজন সেনাবাহিনীর জন্য কেউ অত টেনশন করে না। হৃদয় পুলিশ না যে তার কেউ ক্ষতি করবে, এটা ভেবে তুই চিন্তা করবি? ও একজন সৈনিক, ওর কিছু হলে ও সৈনিক হিসাবে গণ্য হবে। তারপরও চিন্তা হয় আমাদের অনেক, কারণ এখনও ওর পড়ার সময় গেল না। আর ও সেনাতে চলে গেছে, তাও আবার অনেক রিস্ক মিশন ও কমপ্লিট করতেছে। সবার কথার ইতি ঘাটালাম আমি গিয়ে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। ভাইয়া চল বাইরে যাব একটু ঘুরতে। এসে সারতে পারলি না এর মধ্যে বাইরে? কাজ আছে তাই যেতে হবে। কিছু খেয়ে যা। বাইরে থেকে কিছু খেয়ে নেব আমরা। আচ্ছা চল। দেখলাম এর মাঝে অথই আর রিদিতাও রেডি হয়ে চলে আসছে। কি হলো, তুই যাচ্ছিস কোথায়? আমি রিদিতাকে বললাম। কেন ভাবি বললো শপিং করতে যাবে নাকি? তুমিও যাচ্ছ আমাদের সাথে? ভাইয়া শপিং পরে করলে হয় না, গুরুত্বপূর্ণ কাজ ছিল। আরে চল তো, তুই দেখবি ভালো লাগবি। অনেক দিন হলো আমরা একসাথে শপিং করি না, 3 ভাই বোন। ওদের শপিং করিয়ে দিয়ে বাসায় দিয়ে তোর গুরুত্বপূর্ণ কাজ করব। আচ্ছা চল, বিরক্ত হয়ে বললাম। কেন জানি অথইকে যত দেখছি তত বিরক্ত হচ্ছি আমি। বাসার সবাই অবাক হচ্ছে, কারণ সবাই জানতো আমি আর অথই অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম। কিন্তু এখন সে আমার ভাবি হওয়ায় আমি কোনো কথা বলছি না তার সাথে, কিংবা অথই আমার সাথে কোনো কথা বলছে না। আমি আগে থেকেই সবার সাথে কম মিশতাম, তাই অথই যে বাবার বন্ধুর মেয়ে ছিল আমি সেটাও জানতাম না। তবে এখন জানতে পেরেছি। যাক, ভালোই হয়েছে জেনে। আমাকে কষ্ট দিয়েছে মেয়েটা, এটা হয়তো আমার ভাগ্যে ছিল, কিন্তু সেটা আমি জমা রেখেছি। আমার চোখ দিয়ে যতটা পানি পড়েছে, আমি তো নিজে থেকে ওর চোখ থেকে 1 ফোঁটা হলেও পানি ফেলাবো। অনেক দিন হলো 3 জনে শপিংয়ে যাওয়া হয় না। আগে কত মজা করে 3 ভাই বোন শপিং করতাম, আবার 2 বছর পরে হয়তো শপিং করতে যাচ্ছি 3 জনে। অবশ্য 3 জন না, এবার 4 জন। ভাইয়া বাবার গাড়িটা ড্রাইভ করছে, আমি ওর পাশে বসে আছি। পিছনে রিদিতা আর অথই বসেছে। দুজনের গল্প করছে টুকটাক, কিন্তু অথই বেশি কথা বলছে না। হয়তো আমাকে দেখেও নিজেকে এখন আনইজি ফিল করতেছে। গল্প করতে করতে ঠিক সেই সময় ভাইয়া গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে পার্ক করলো। অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে অথই আমাকে অনেকবার নিয়ে আসছিল। ওর নাকি ফেভারিট এই রেস্টুরেন্টটা। অথই, নীলা কি আমাদের এখানেই আসতে বলেছে? হ্যাঁ, ও তো বললো বেল পিয়াটোতে আসতে। ভেতরে মনে হয় ওর বন্ধুদের নিয়ে বসে আছে ও। চল হৃদয়, ভিতরে যাই। প্রথমে পেট ভরে আসি, পরে শপিং করতে যাব। আচ্ছা, তোর যা ইচ্ছা কর। আমি বিরক্ত হয়ে বললাম কথাটা। আমার মোটেও ভালো লাগছে না ওর এসব কাজ। ভালো লাগতো যদি আমার ভাবির জায়গায় অথই না হয়ে অন্য কেউ হতো। থাক, নিজের কপালে যেটা ছিল সেটা হয়েছে। সেটা নিয়ে রাগ করলে তো এখন সমাধান হবে না, তাই আমাকেও স্বাভাবিক হতে হবে। আমি 3 জনের সাথে করে বেল পিয়াটোতে ঢুকলাম। ভেতর ঢোকার পরে একটা টেবিল থেকে 2 জন মেয়ে উঠে আসলো, ভাইয়া আর অথয়ের দিকে। দুলা ভাই কেমন আছেন? একটা সুন্দরী মেয়ে বলল ভাইয়াকে। এই তো ভালো।
আমার ওদের কথাবার্তা শোনার ইচ্ছা ছিল না, তাই আমি একাই সোফায় বসে পড়লাম। এই রেস্টুরেন্টের একটা জিনিসই ভালো লাগে, এখানে বসার জন্য ভিআইপি সোফা আছে। এমনিতেও ভাইয়া এসপি, তাই রেস্টুরেন্টে যা ছিল তারা আমাদের সার্ভ করার জন্য অস্থির হয়ে গেল। আমি চুপচাপ বসে ওদের কথা শুনতেছিলাম। ঠিক এমন সময় আমার চোখ পড়লো সামনে রাখা একটা নিউজ পেপারে। আমি সেটা আমার কাছে নিয়ে পড়তে লাগলাম। হেডলাইনে উঠেছে, বিশিষ্ট শিল্পপতি মোতালেব মিয়া কিডন্যাপ হয়েছে। কে বা কারা এই কাজ করেছে সেটা কেউই বলতে পারছে না। একদম অদ্ভুতভাবে তিনি নিজের বাসার টাইট সিকিউরিটি থেকে কিডন্যাপ হয়ে গেছেন। ব্যাপারটা অনেক আশ্চর্যজনক, কারণ কিছুদিন আগে আমি নিউজে দেখেছিলাম তিনি একটা সংলাপে বলছিলেন তার এত শক্তিশালী সিকিউরিটি রয়েছে যে তাকে কিডন্যাপ করাটা অনেকটা ইম্পসিবল। কিন্তু এই কাজটা আবার কারা করলেন? থাক, এটা আমার কাজের মধ্যে নয়। আমাকে তো আমার মিশন শেষ করতে হবে, এগুলো ভাইয়ার পুলিশ দেখে নেবে। কি রে হৃদয়, তুই খবরের কাগজে ওইভাবে তাকিয়ে আছিস কেন? না, এমনি। ও পরিচয় করিয়ে দিই তোকে, এ হলো আমার শালিকা, মানে তোর ভাবির ছোট বোন নীলা। হাই। হাই। আপনি মনে হয় খুব কথা বলেন। হুম। ও, আপনি তো লন্ডনে পড়ালেখা করেছেন, তাই না? মানে এই মেয়ে পাগল নাকি? আমি আবার কবে লন্ডনে গেলাম? আরে হ্যাঁ, এই তো কালকেই এসেছে বাসায়। তাই তো আপুর বিয়েতে আপনার সাথে আর পরিচয় হতে পারিনি। আপনি আসলেন না কেন? অনেক চাপ ছিল, তাই আসা হয় নাই। বুঝলাম এখানে সবাইকে আমার সম্পর্কে এই রচনায় স্মরণ হয়েছে, তাহলে কেউই জানে না আমি আর্মির কেউ। ও, নাম ছাড়া তো আপনার ব্যাপারে তেমন কিছুই জানি না আমি। আরে মাত্র তো আমার ভাইটা আসলো, আস্তে আস্তে সব জানতে পারবে ওর ব্যাপারে। ও দুলা ভাই, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড দোলা। কেমন আছো দোলা? এই তো ভাইয়া ভালো। আচ্ছা, কে কি খাবে বলো? সবাই কি খাবে সেটা নিয়ে ভাবছে। অতএর সাথে এখানে আসতে আসতে থাই স্যুপটা অনেক ফেভারিট হয়ে গিয়েছিল, তাই আমি থাই স্যুপের অর্ডার দিতে যাব। তখনই ভাইয়া ওয়েটারকে বলে, আমাদের দুজনের জন্য দুটো থাই স্যুপ, আর ওরা কে কি খাবে সেটা নিয়ে আসুন। হৃদয়, কি খাবি? ভাইয়াও আমার অর্ডার দিয়ে দিল। বুঝলাম অথই ভাইয়ারও পছন্দ খাবার বানিয়ে দিয়েছে, এই থাই স্যুপ। কি খাবো সেটাই ভাবতেছি। তুইও তো থাই স্যুপ পছন্দ করস। ওয়েটার, আর একটা। ভাইয়াকে বলতে দিলাম না। ব্রো, আমার জন্য একটা লেগ পিস দিয়ে কাচ্চি নিয়ে আসুন, সাথে দুটো কোকাকোলার বোতল আর কয়েকটা সসের প্যাকেট। জি স্যার। যাক, পুরনো অভ্যাসে ফিরতে ভালোই লাগলো। ওয়েটার, আমার থাই স্যুপটা ক্যান্সেল, আমার জন্য পুরো কাচ্চি। তোরা দুজন কি আগের মতো খাবি? হ্যাঁ, কেন নয়, দুই ভাই অনেক দিন পর খাবো একসাথে। ভাবি, নীলা, দোলা, তোমরা একটু সরে বসো, একটু পরে বুঝতে পারবা। এতক্ষণ রিতা আমার কাছে বসেছিল, কিন্তু এখনও একটু সরে বসেছে। বসবে না কেন? আমরা দুই ভাই তো বাচ্চাদের মতো কাছে খাচ্ছি। আশেপাশে যে থাকবে, হয়তো লেগ পিসটা যখন টান দিয়ে ছিঁড়তে যাবো তখন সেটা তার শৈলে গিয়ে লাগবে, কিংবা সস বের করতে গেলেও সেটা অন্যের শৈলে গিয়ে লাগবে। হৃদিতার কথা মতো সবাই সরে বসলো। নীলা, দোলা আর হৃদিতা পাস্তা অর্ডার করলো। আমাদের খাবার চলে আসলো। সবাই আমাদের দুই ভাইয়ের খাওয়ার দিকে তাকিয়ে আছে, কারণ এভাবে কাউকে হয়তো খাওয়া দেখে নাই। এত সভ্য ছেলে হওয়ার পরও আমরা হাত দিয়ে বাচ্চাদের মতো খাচ্ছি। সেটা দেখে ওরা খাওয়া বন্ধ করে আমাদের দেখছে। তো নীলা, তুমি কোনো সিকিউরিটি ছাড়া একা একা বের হয়েছো কেন এবার বলো? দুলা ভাই, সাধারণ একটা কিডন্যাপের হুমকি দিত আর আমি ভয় পেতে পারি না। আর সিকিউরিটি আমার একদমই ভালো লাগে না, সেটা তো আপনি জানেনই। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু অবস্থা তেমন ভালো না, আশেপাশের সবাই এক এক করে কিডন্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ নীলা, তোর দোলা ভাইয়া ঠিক বলেছে, এখন অবস্থা বেশি ভালো না। তোর এভাবে বের হওয়া ঠিক হবে না। আপু, তুইও ভাইয়ার মতো বলোস। আরে, এত ছোট বিষয় ভয় পাওয়ার কি আছে? আর তাছাড়া আজকাল যে ভয় পায় সেই হেরে যায়। একদম ঠিক বলেছেন দুলা ভাই। দেখছেন, আপনার ছোট ভাই বুঝেছে, আপনি বোঝেন না। হ্যাঁ, আমি তো এখন ভালোই বুঝতে পারছি জেনারেল সাহেব আমাকে দ্বিতীয় মিশন কেন দিয়েছেন। খবরের কাগজে সেই রহস্য আমি পেয়ে গেছি, এখন শুধু সেটাকে সলভ করতে হবে।
কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও শহরের নাম করা মানুষেরা কিডন্যাপ হয়ে যাচ্ছে, আর সেটার ভয়ে আমাকে জেনারেল আঙ্কেল তার মেয়ের নিরাপত্তার জন্য এখানে এনেছেন। সব মানুষেরাই স্বার্থ থাকে, তার মেয়ের বিষয়টা না হলে হয়তো আমাকে আসতে দিতে চাইতেন না তিনি, কারণ আমাকে যত ফ্যামিলি থেকে দূরে রাখতে পারবেন ততই তাদের জন্য ভালো হবে। আচ্ছা দেখি, সবগুলো কেস মনে হয় আমাকে সলভ করতে হবে। আমি ভাবতেছি আমার গোয়েন্দার চাকরি করা উচিত ছিল, সুন্দর সুন্দর রহস্য আমি বের করতে পারতাম তখন, কিন্তু এখন আমি যে চাকরিটা করি তাতে তো আর রহস্য বের করার কিছুই নাই, সোজা অ্যাকশনে যেতে হয়। এবার একটু গোয়েন্দাগিরি করারও সুযোগ পেয়ে গেলাম, সেটার জন্য নীলার অনেক ক্লোজ হতে হবে বুঝতে পারতেছি। ভাই বোনের সম্পর্ক বানালে কেমন হয় ওর সাথে? হ্যাঁ, সেটাই ভালো হবে, তাহলে অনেক কিছু জানতে পারবো ওর ব্যাপারে। এখান থেকে ওদের সবাইকে নিয়ে আমরা শপিংয়ে চলে গেলাম, সবাই শপিং করতেছিলাম। আপু দেখো তো, আমি কনফিউজ কোন কালারের জামাটা নেব। লালটা নে, ভালো লাগবে। তোর আর তোর এই ক্ষত রং, লাল কেউ কি এখন ব্যবহার করে? এর থেকে গোলাপি রং ভালো। তাহলে হলুদ জামাটা নাও, সেটা ভালো মানাবে তোমায়। ভাইয়া, আমার বাসা ভর্তি হলুদ ড্রেস, আরও একটা নিব। তুমি এক কাজ করো, ওই পিঙ্ক কালারের টাইটা নাও, ওইটা তোমায় দারুণ মানাবে। আমি কনফিউজড। আমার মতে আপনার এই নীল জামাটাই খুব ভালো বানাবে, এমনিতেও আপনার নামের সাথে রংটা মিল আছে, তাই নীল রংটা আপনার জন্য মানানসই হবে। নীলা কিছু না বলে আমার দেখিয়ে দেওয়া নীল জামাটা দেখতে লাগলো, তারপর সেটাই প্যাক করে দিতে বলল দোকানদারকে। তারপর আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমার জন্য কয়েকটা শার্ট আর প্যান্ট কিনলো হৃদিতা আর ভাইয়া পছন্দ করে। সব কেনাকাটা শেষ করে আমরা আমাদের বাসায় যেতে লাগলাম। নীলা দেখি আমাদের সাথেই আমাদের বাসা যাচ্ছে, বুঝলাম না আমাদের বাসায় কেন যাচ্ছে, তবে এতে আমারই ভালো, ওর নিরাপত্তার জন্য সেটা একটু ভালো হবে, আর আমার মিশনই তো ওকে নিরাপত্তা রাখা। ভাইয়া ওদেরকে ড্রপ করে দিল বাসায়, তারপরে গাড়ি নিয়ে কোতোয়ালি থানার দিকে যেতে লাগলো ভাইয়া। তোকে কিছু দেখানোর ছিল আমার। কি দেখাবি? প্রথমে থানায় চল। ভাইয়া থানার সামনে গাড়ি পার্ক করলো, সবাই ভাইয়াকে দেখে স্যালুট দিতে লাগলো। ভিতরে থেকে ওসি বের হয়ে আসলো এবং সেও ভাইয়াকে স্যালুট দিল। স্যার, উনি আপনার ছোট ভাই না? হ্যাঁ। 2 বছর পর দেখা হলো। আচ্ছা, এসব কথা পরেও বলা যাবে। আমি যে মিটিংয়ের ব্যবস্থা করতে বলেছিলাম সেটা করেছেন? হ্যাঁ স্যার, ভেতরে সবাই অপেক্ষা করছে আপনার। আমাকে সাথে নিয়ে ভাইয়া ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার সাথে সাথেই ভাইয়ার আন্ডারে থাকা সব অফিসার ভাইয়াকে দেখে স্যালুট দিল। ভাইয়া সবার সামনে এখন বলতে শুরু করলো, জেন্টলম্যানস, আমাদের শহরে প্রতিনিয়তই কেউ না কেউ কিডন্যাপের হুমকি পাচ্ছে এবং টাইট সিকিউরিটি থাকার পরেও সে কিডন্যাপ হয়ে যাচ্ছে, আর আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এটার কিছুই করতে পারছে না। আমি এটার ডিটেলস চাই। সবাই এক এক করে বলতে শুরু করেন। ভাইয়ার কথা শুনে এক একজন অফিসার বলতে শুরু করলো। আমি একটা চেয়ার নিয়ে সেটাই বসলাম। আমাকে কেউ চিনে না এখানে, সবাই হয়তো আমাকে কিছু বলছে না, কারণ আমি ভাইয়ার সাথে এসেছি, না হলে তো এ রুমে আমাকে ঢুকতেই দিত না। আমি চুপচাপ শুনতে লাগলাম। হ্যাঁ, এই কিডন্যাপারের পেছনে অনেক বড় একটা গ্রুপের হাত রয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এটা কিছু সংখ্যক মানুষদের কাছেই, কিন্তু পরে আমরা দেখতে পেলাম না, এটার পেছনে পুরো একটা গ্যাংয়ের হাত রয়েছে, কারণ তারা এক সময়ে কতগুলো কিডন্যাপ করেছে। তো আপনারা কি কিছু করতে পারছেন না এটার বিরুদ্ধে? আসামিগুলোকে ধরুন। স্যার, আমাদের ডিপার্টমেন্টে অনেক চেষ্টা করেছিল এই আসামিগুলোকে ধরতে, এমনকি আমাদের টিমের কিছু মেম্বার গত মাসে কিডন্যাপ হয়ে যাওয়ার রহিম মিয়ার গার্ডও ছিল, কিন্তু রহিম মিয়া টয়লেটে ঢুকলো, সেখান থেকে আর বের হলো না। পুরো বাড়ি টাইট সিকিউরিটিতে ভরা ছিল, এমনকি আমাদের অফিসাররাও টয়লেটে ঢোকার পর বাইরেই দাঁড়িয়েছিল, কিন্তু তাকে আর পাওয়া গেল না। ভেতরে শুধু একটা লেটার পাওয়া গেল। লোকটার কথা শুনে সবাই একে অপরের সাথে কথা বলতে লাগলো। আমার মাথাটাও উল্টে গেল, একটু খারাপ লাগলো এটা ভেবে, হয়তো কিডন্যাপার রহিম মিয়াকে ফ্লাশ করে টয়লেটের ভিতরে দিয়ে নিয়ে গিয়েছে। ইস, এমন হলে লোকটা কতটা খেয়েছে তা কে জানে। আচ্ছা যাক, এসব বাদ দেওয়া যাক।
সবাই এক এক করে তাদের রিপোর্ট ভাইয়াকে বলতে লাগলো। আমি সব শুনে বুঝতে পারলাম যারা এই কিডন্যাপ করে থাকুক হয়তো সেই দুর্বল কেউ না। সবার কথা শুনে আমার মাথায় দুটো কথা ভাসছে। এক হলো যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের টাইট সিকিউরিটির মধ্যে থেকে কিডন্যাপ করা হয়েছে, তারা সবাই বড় লোক এবং নামি দামি মানুষ ছিল। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি কোথায় যেন শুনেছিলাম যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের মেরে ফেলেছি কিডন্যাপাররা, কিন্তু এখন এমন কিছুই হয়নি, কারণ এখনও তাদের লাশ পাওয়া যায়নি। আমার মতে দুটো জিনিসই এমন করতে পারে। এক হলো তারা এই কিডন্যাপগুলো যারা করেছে তারা হয়তো অনেক টাকার মালিক, আর তারা সকল সিকিউরিটিকে নিজেদের করে নিয়ে ভিকটিমগুলোকে কিডন্যাপ করে নিয়েছে। আর দ্বিতীয় জিনিসটি একটু বেশি ইন্টারেস্টিং। আমার মাঝে যেমন ন্যাচারাল কিছু শক্তি আছে, পৃথিবীতে তো হয়তো আমি এমন একা না, আমার মতো আরও অনেকেই আছে। হয়তো যারা কিডন্যাপ করেছে তাদের কাছেও কিছু ক্ষমতা আছে যা দিয়ে তারা আইন ভাঙলেও কখনো আইনের চোখে পড়বে না। আমি চোখ বুজে ভাবতে লাগলাম। আর দ্বিতীয় জিনিসটা হওয়ার পুরো চান্স আছে বলে আমার মনে হচ্ছিল। ভাইয়া মিটিং শেষ করে গাড়িতে উঠে বসলো, ড্রাইভ আমি করতে লাগলাম। তো কিছু কি তোর মাথায় ঢুকলো? ঢুকবে না কেন, অনেক কিছুই ঢুকলো। কি ঢুকলো? ব্যাপারটা রহস্যের, আর সেটা আমাদের বের করতে হবে। তো কি করা যায় এখন বল তো? এটা আমি কি করে বলবো? এটার কাজ তোর, আমাকে যে কাজ দিয়েছে আমি সেটাই করতে এসেছি। তোকে আবার কি কাজ দিয়েছে? তোর শ্বশুর আমাকে তোর শালিকার নিরাপত্তা আর হোল্ডার গ্রুপের কিছু করতে পাঠিয়েছে এখানে। হোল্ডার গ্রুপ? হ্যাঁ, হোল্ডার গ্রুপ। এই কোম্পানি তো কয়েক মাস হলো ফরিদপুরে এসেছে। হ্যাঁ। সেটার সাথে কি করবি তুই? কিছুই না, শুধু নতুন টেকনোলজি ইউজ করব। বুঝলাম না। এত বোঝার দরকার নাই। এখন তোর শালিকার ব্যাপারে বল, ওকে কবে হুমকি দেওয়া হয়েছে? ওকে গত মাসের শেষের দিকে একটা লেটারে হুমকি আসে। এই শুক্রবারে ওর জন্মদিন, আর সেদিনই নাকি ওকে কিডন্যাপ করা হবে। ওকে কিডন্যাপ করে কি হবে? হয়তো ওর বাবার সাথে শত্রুতা করে কেউ করবে, কিংবা তুই নতুন গ্যাং কাজটা করবে। তাহলে তো তোর বউকে নিয়েও ঝামেলা। দেখা গেল তোর বউ কিডন্যাপ হয়ে গেল। দূর, ওয়ার্নিং তো নীলাকে দিয়েছে। আচ্ছা, দেখা যাবে কে কাকে কিডন্যাপ করে। আগে বাসায় যাওয়া যাক। আমি ড্রাইভ করছিলাম। বাসায় পৌঁছানোর পরই হঠাৎই ভাইয়া ফোনে একটা ফোন আসলো। কথা বলার পর ও আমাকে বলল, কালকের মধ্যেই বিশিষ্ট ব্যবসায়ী আলী মির্জাকে কিডন্যাপ করার হুমকি এসেছে। তোর পুরো ফোর্স লাগিয়ে দে এবার মির্জার বাসায়। তাতেও মনে হয় না কিছু করতে পারবো। এক কাজ কর, মির্জার বাসার সব জায়গায় ক্যামেরা লাগিয়ে দিবি, এমনকি টয়লেটেও। পাগল হয়েছিস? তাছাড়া কিছুই করার নাই। একটু অ্যাঙ্গেল করে লাগাবি যাতে আসল জিনিসটা না দেখা গেলেই হবে। ঠিক আছে। ক্যামেরাগুলো খুব গোপনভাবে লাগাবি যাতে এটা সম্পর্কে কেউই জানতে না পারে। ঠিক আছে, তুই যাবি এখন আমার সাথে সেখানে? আমি পাগল না, আমি রেস্ট নিব এখন। সারাদিন মেয়েদের সাথে ঘুরিয়ে আমার মাথা ব্যথা করে দিছস তুই, এখন আমি ঘুমাবো। আমি বাসায় এসে আমার রুমে চলে আসলাম। ছোট্ট একটা ঘুমও দিয়ে দিলাম এই সুযোগে। ঘুম শেষে যখন উঠলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। হৃদিতার ডাক দিয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। খুব ভালো একটা ফিলিংস আসলো। হালকা বাতাসে সন্ধ্যার মজাটা নিতে পারতেছি। এমন মজা অনেক দিনই হয়েছে আমি নিতে পারি নাই। এখন এক কাপ চা খাওয়া অনেক ইচ্ছা করছে। দেখি নিচে গিয়ে দেখি পাই কিনা। হৃদিতার ঘরে পাশ দিয়ে যেতেই আমাকে হৃদিতা ডাক দিল। আমিও ভেতরে গেলাম। দেখলাম হৃদিতা আর নীলা বসে আছে পাশাপাশি, দুজনে গল্প করছিল হয়তো। ভাইয়া, তোর অপেক্ষা করছিলাম কতক্ষণ জানোস? ডাক দিলাম কখন আর মাত্র আসলি তুই। একটু ক্লান্তির জন্য ঘুমিয়ে গেছিলাম, তাই উঠতে মন চায়নি। এখানে বস একটু। কেন? শুনলাম আপনি নাকি খুব ভালো গিটার বাজাতে পারেন, তাই আমাদেরকে একটি গান শোনাবেন? কি? আমি আর গান? হ্যাঁ ভাইয়া, মানা করিস না, একটাই তো। আমার দ্বারা গান হবে না, সেটা ভালো করেই জানোস। ভাইয়া গান পারে ভালো, আমি গান গাইতে পারি না। আচ্ছা নেন, গিটারটা নেন, একটু বাজিয়ে শোনান আমাদের।
গান গাইতে হবে না। হ্যাঁ, এটা করা যায়। গিটারটা রিত্তার হাত থেকে নিয়ে আমি সুর তুললাম তারে। অনেকদিন হলো গিটার বাজানো হয় না। আগে ভাইয়া গান গাইতো আর আমি গিটার বাজাতাম। ছোট থেকে গিটারের দিকে একটু টান ছিল, তবে আমার তো আবার জোরে কথা বললে সমস্যা হয়, তাই আর গান গাওয়া হয়নি। গিটারের মিষ্টি শব্দ পেয়ে দুজনেই চুপ করে শুনছিল। কখন যে অথই মেয়েটা চলে আসলো আমি নিজেও বুঝতে পারলাম না। হাতে একটা ট্রে, তাতে 3টা কাপ রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সেটা কফি ছাড়া আর কিছু না। ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ কফি আনার জন্য। কি হলো, একটা নিন। জি ভাবি, আমি কফি খাই না। এটা কফি না, এটা চা। ও, চায়ের কথা শুনে কাপটা নিলাম আমি। ভাবি, তুমি জানলে কি করে ছোট ভাইয়া কফি না বরং চা খেতে পছন্দ করে? উম, উম, মানে আম্মু বললো। ও, আপু, তুইও বস না। তোর দেবর তো অনেক সুন্দর গিটার বাজাতে পারে, একটু শোন। হ্যাঁ, সেটা তো আমি জানি, কি করে জানিস? শুনলাম মাত্র। ও, আপনি আরেকটু বাজান না প্লিজ। কথা না বলে আমিও আবার গিটার বাজাতে মনোযোগ দিলাম। ভালোই লাগলো অনেকদিন পর গিটার বাজাতে। তাছাড়া অনেকদিন হৃদি আর নীলার সাথে গল্প হয় না। নীলার সাথে অনেকটা ফ্রি হয়ে গেলাম, সেই সাথে ওর সম্পর্কে অনেক কিছু জানতেও পারলাম। এবার এসএসসি দিয়ে নতুন কলেজে ভর্তি হয়েছে, তবে এই বয়সেও অনেক জেদি মেয়েও। একবার যেটা বলবে সেটাই করবে, একদম ওর বড় বোনের মতোই। একবার যেটা বলবে ওর বড় বোনও সেটাই করতো। কালকে ওকে আর হৃদিতাকে নিয়ে ঘুরতে যাওয়ারও প্ল্যান হলো। দুজনে একাই যেতে চাইছিল, কিন্তু পরে কি করে যেন নীলা আমাকে বলল সাথে যেতে। আমার তো এটাই দরকার ছিল, কারণ আমি ওর যত কাছে থাকতে পারবো তত আমি ওর নিরাপত্তা করতে পারবো। শালার কি দিন আসলো, একজন সৈনিক হয়ে আমি বডিগার্ডের কাজ করতেছি। তবে এটাও আমার কাছে একটা মিশনের মতো। কিন্তু ইদানিং আমি মিশনগুলো শেষ করে কোনো মজাই পাচ্ছি না, কারণ মিশনগুলো বোরিং হয়ে যাচ্ছে। আমি চাইলেও এখানে নাও আসতে পারতাম, কিন্তু যখন শুনলাম হোল্ডার গ্রুপের লিডারের কাছে কিছু ন্যাচারাল ক্ষমতা রয়েছে, তখনই আমার ইন্টারেস্ট বেড়ে গেল। তাই আর মনে করলাম না। রাতে ভাইয়ের সাথে কথা বললাম। কিরে, তোর সিকিউরিটির অবস্থা কত দূর? একদম ঠিকঠাক সব কিছু। এখন শুধু কালকের অপেক্ষা, দেখি কিভাবে কিডন্যাপাররা কিডন্যাপ করে। আমার মনে হয় না কিছু করতে পারবি তোরা, এটাও কিডন্যাপ হয়ে যাবে দেখিস। এবার কোনোভাবেই ওরা কিডন্যাপ করতে পারবে না। আলী মির্জার পুরো বাড়িতে তার গার্ডের বদলে আমার বিশ্বস্ত সব অফিসারদের রেখে আসছি। কোনোভাবেই তাকে অপহরণ করতে পারবে না। আচ্ছা, কালকে বোঝা যাবে। আমি সবার সাথে খাওয়া দাওয়া করলাম, তারপর অনেকক্ষণ এই মিশনটা নিয়ে একটু খুঁটিয়ে দেখলাম। ফোনটা দিয়ে হোল্ডার গ্রুপের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করলাম। হোল্ডার গ্রুপের বর্তমান যে মালিক সে একজন মেয়ে, আর তার নাম রিয়ানা চৌধুরী। জেনারেলের দেওয়া ফাইলটা আমি বের করলাম, সেখানে মেয়েটার কিছু ছবি রয়েছে। এত সুন্দর একটা মেয়ের দ্বারা এত নিকৃষ্ট কাজ আশা করা যায় না। ভালো করে ডিটেলসগুলো পড়তে লাগলাম। তার সাথে রাশিয়ার গভর্নরের সাথে ভালো একটা সম্পর্ক আছে, আর এর ফলেই অস্ত্রের অভাব পড়ছে না তার। আর ফাইল থেকে বুঝতে পারলাম গ্রুপটা অনেক বড় কিছু প্ল্যান করেছে, কিন্তু এখানে বড় একটা প্রশ্নবোধক রয়েছে। আমাকে এটা বের করতে হবে মেয়েটা কি প্ল্যান করছে, কিন্তু এটার জন্য আমাকে তার দলে মিশতে হবে, আর এটার জন্য প্ল্যান আমাকেও করতে হবে। সেটা পরে দেখা যাবে। প্রথমে এই নীলের ব্যাপারটা দেখতে হবে। ওর জন্মদিনে নাকি ওকে কিডন্যাপ করা হবে, তাই সাবধান থাকতে হবে শুক্রবার পর্যন্ত। আর মাত্র 5 দিন, 5 দিনে ওর অনেকটা কাছে থাকতে হবে, না হলে মিশনটা ফেল হয়ে যাবে। আমি যাচ্ছিলাম, তখনই দেখলাম নীলা আমার ঘরে চলে আসলো। ঘরটা খোলা ছিল, আমি কোনোভাবে ফাইলটা কাঁথা দিয়ে ঢেকে রাখলাম। এত রাতে এখানে কিছু বলবেন? না, নিচে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখন দেখলাম আপনার রুমে লাইট জ্বলছে, তাই ভাবলাম দেখি কি করেন আপনি। না, রাত জেগে পড়ার অভ্যাস তো আমার, তাই পড়তেছিলাম। ও, কি পড়ছিলেন? ফেসবুকে কিছু গল্প পড়তেছিলাম। ও, তাহলে গল্প পড়েন আপনি? হ্যাঁ। আচ্ছা, কালকে আমার কলেজে যেতে পারবেন আপনি? আমি আপনাদের কলেজে গিয়ে কি করব, আর সেখানে আমাকে ঢুকতে দেবে? আমি কলেজে বেশি যাই না, কারণ আমার সাথে সবসময় বডিগার্ড যায়।
আপনার সাথে গেলে মনে হয় দুলাভাই আর বডিগার্ড পাঠাবে না। আচ্ছা যাব, আমি তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা ঘুমান তাহলে। নীলা চলে যাওয়ার পরে আমিও ফাইলগুলো লুকিয়ে ফেললাম। তারপর ঘুম দিলাম এক ঘুমেই রাত পার হয়ে গেল। পরের দিন তাড়াতাড়ি উঠতে হলো, কারণ আজকে তো নীলার কলেজে যাওয়ার কথা। সকালে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এরপর নীলা আর হৃদিতা দুজনেই বের হলো। হৃদিও কলেজে যাবে। হৃদির কলেজের শুধু মেয়েরাই পড়ে, কিন্তু নীলার কলেজে ছেলে মেয়ে দুজনেই পড়ে। আমি হৃদিতাকে মহিলা কলেজে নামিয়ে দিয়ে নীলার কলেজের দিকে ড্রাইভ করতেছিলাম। আসার সময় বাবার গাড়ি নিয়ে আসতেই কলেজের ভিতরে গাড়ি পার্ক করে দুজনেই গাড়ি থেকে বের হলাম। ভাইয়া আজকেও বডি গার্ড পাঠাতো ওর জন্য, কিন্তু আমি আসতে বলে আর পাঠাইনি। বুঝলাম না ভাইয়া কখনো নিজের বোনের জন্য বডিগার্ড রাখলো না, কিন্তু তার শালিকার জন্য তিনটে বডিগার্ড রেখেছে। অনেক বদলে গেছে বিয়ের পরে ভাইয়া, বোঝা যাচ্ছে। আমি নীলার সাথে বের হওয়ার পরেই সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। তাকিয়ে থাকারই কথা, এত সুন্দরী একটা মেয়ের সাথে যদি একটা ছেলে থাকে তাহলে তো সবাই তো জ্বলবেই। এক এক করে নীলা ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। সবার সাথে পরিচিত হলাম। সেদিনের দিনটা নীলার সাথেই কাটলো। কলেজের পরে রেস্টুরেন্টে লাঞ্চ করলাম, তারপর সারা বিকাল ওর সাথেই সময় কাটালাম। পরে ওকে আমার বাসায় নিয়ে আসলাম। আবার রাতে ভাইয়ার সাথে কথা বলতে লাগলাম। ভাইয়া, তোর শালিকা কি এখন থেকে এখানেই থাকবে? আমি অথয়ের বাবাকে বলেছিলাম ওর জন্মদিন পর্যন্ত ওকে এখানেই রাখতেই। আর ওকে দেখার মতো বাসায় কেউ নেই, তাই আঙ্কেল ওকে এখানেই আমাদের সাথে রাখবে এখন থেকেই। ও, কেন, তোর সমস্যা আছে নাকি? হবে না কেন, যে চিম্বুক তোর শালিকা সব সময় সাথে সাথেই থাকতে হয়। সেটা তো ভালো খবর। বাবাকে তো তাহলে কথা জানাতে হবে। খুব শীঘ্রই বিয়েটা দিয়ে দিক তোদের। পাগল হয়েছিস তুই? আমি আর বিয়ে? কেন, আমি বিয়ে করেছি, তোরও তো করতে হবে। আর যে কাজ করছিস তাতে তো বলা যায় না, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, তাই বিয়ে করে রাখ। থাক, হয়েছে, ভাষণ দিতে হবে না। আমার লাইফ নিয়ে আমি বুঝবো। আরে শোন, তোকে একটা গোপন কথা বলি। যদি তোর সাহায্য প্রয়োজন হয় নীলার সাথে ক্লোজ হতে, তাহলে আমি ব্যবস্থা করে দিব। আসছে আমার প্রেম গুরু, যে কিনা জীবনে একটা প্রেমও করতে সাহস পায় নাই, সে আমার সাহায্য করবে। আমার কোনো কিছু লাগবে না। কে বলেছে আমি প্রেম করি নাই? তোর ভাবির সাথে তো প্রেম করেই বিয়ে হলো। কি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ঠিক তখনই অথই চলে আসলো ব্যালকনিতে। এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিলাম, অথই হাতে কফি নিয়ে আসতে ভাইয়ার জন্য। হ্যাঁ, তোকে তো বলাই হয়নি। তুই চলে যাওয়ার পরেই আমাদের সম্পর্ক শুরু হয়। আমি তো জানতামই না। বাবা আমার আর ওর বিয়ে সেই ছোটবেলার থেকেই ঠিক করে রেখেছিল। একদিন ওদের বাসায় যাওয়ার পর অথইয়ের সাথে দেখা হলো। সেখানেই জানতে পারলাম আমাদের ঠিক করা বিয়ের কথা। আর তারপর থেকেই আস্তে আস্তে আমাদের রিলেশন শুরু হলো। ও, ভালো তো, বেশ ভালো। দেখিস এখনকার সংসার তো আবার বেশি দিন হয় না। সাবধানে থাকিস তুই। আমি অথর দিকে তাকিয়ে বললাম। মানে বুঝলাম না। কিছু না। আচ্ছা, মির্জার খবর কি? তোকে তো এ কথা বলতেই ভুলে গেছি। আমাদের সব নিরাপত্তার পরেও আলী মির্জা কিডন্যাপ হয়ে গেছে। তার বাসার মধ্যে থেকেই কড়া নিরাপত্তার মধ্য থেকে সে হঠাৎ করেই উধাও হয়ে গেছে। জানতাম এটাই হবে। আচ্ছা, ভিডিও ফুটেজ কি আছে তোর কাছে? হ্যাঁ, আমার অফিসে। কালকে আমার সাথে যেতে হবে। আচ্ছা, তাহলে যাব কালকে। আমি ঘুমিয়ে পড়লাম আমার রুমে এসে। হঠাৎ একজন অদ্ভুত লোক আমার সামনে আসলো। বুঝতে পারলাম এটা আমি স্বপ্ন দেখছি। খুব আজব স্বপ্ন দেখলাম, এমন আগে কখনো দেখি নাই। একজন দরবেশের মতো মানুষ আমার সামনে আসলো। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কে আপনি, আর এভাবে আকাশের দিকে তাকিয়ে কি করছেন? লোকটা কিছুই বলছে না। উত্তর দিন। অনেক কিছুই তোমার অজানা বাবা। সব কিছু জানার সময় তো আমার কাছে নেই, তবে তোমাকে একটা জিনিস জানাতে আসছি। কি? খুব শীঘ্রই এই পৃথিবী, এই সৌরজগৎ, এই ডাইমেনশনের বিনাশ হবে। তোমাকে যে করেই হোক এইগুলোকে রক্ষা করতে হবে।
কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে কি করব? আমি তো জানি না কি হবে আর কি করতে হবে। খুব শীঘ্রই তোমার সামনে আসবে সেই সবাই। আর হ্যাঁ, তুমি কোনো সাধারণ মানুষ নাও। তোমার ভিতরে তোমাকে এখনো তুমি খুঁজে বের করতে পারো নাই। সময় হলে নিজেই বুঝে যাবে সব। আমাকে পাঠানো হয়েছিল এই বার্তাটুকু শুধু তোমার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, আর আমার কাজ এখানেই শেষ। কথাটা বলার সাথে সাথেই পেছন থেকে দুটো কালো কঙ্কালের বাঘ এসে লোকটাকে খেয়ে ফেললো। সিনটা দেখে আমি এতটাই ভয় পেলাম যে আমার স্বপ্নটা ভেঙে গেল সাথে সাথেই। আর তোনাদের সাথে লোকটা বলছিল, তোমার ক্ষমতাগুলো আপন করে নাও, এগুলো দেখে কখনো ভয় পেও না, সামনের সময় এগুলোই তোমার সাহায্য করবে। আমার চোখ দিয়ে আমি এখনো দেখতে লাগলাম বাঘ দুটোকে। একদম হাড় দেখা যাচ্ছিল শুধু, আর সেই সাথে কালো ছায়া ছিল দুটোর সাথে। এমন ভয়ানক কিছু আমি আগে কখনো দেখি নাই। আমি ওয়াশরুমে গিয়ে কিছুটা পানি দিলাম চোখে, তারপর আমার বেলকনিতে এসে দাঁড়ালাম। ঘুম আর আসবে না বোঝা যাচ্ছে। লোকটার কথা শুনে আমি এটাকে সাধারণ স্বপ্ন মানতে পারছি না, কারণ অনেক আগে এমন কিছু একটাই হয়েছিল আমার সাথে স্বপ্নে। এর আগে যে লোকটা এসেছিল সে যা বলেছিল পরের দিন একদম সেটাই ঘটেছিল, তাই এবারেরটাও মিথ্যা মানতে পারছি না। লোকটার প্রতিটি কথা এখনো আমার কানে বাজতেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রইলাম, মাথায় কিছুই কাজ করছে না, তাই সাথে সাথে 100টা পুশ আপ দেওয়া আরম্ভ করলাম। ব্যায়াম করলে নাকি মাথায় সব কিছু তাড়াতাড়ি কাজ করে, তাই পুশ আপ শেষ করে হালকা উঁচু করা ব্যালকনির দেয়ালে বসে পড়লাম। লোকটার বলা কথাগুলো ভাবতে লাগলাম। তার কথা শুনে আমার নিজের ক্ষমতাগুলোর প্রতি অনেকটা টান অনুভব হলো। আমি যে কি কি করতে পারি সেটা এখনো আমার অজানা, তবে চেষ্টা করে দেখতে তো দোষ নাই। ছোটবেলায় একবার এত রেগে গিয়েছিলাম যে আমার চোখ দিয়ে নাকি আগুন বের হচ্ছিল। অবশ্য এগুলো জিন বিষয়ে কোনো জিনিস ভেবে আমার পরিবার তখন সেটা অবহেলা করেছিল, কিন্তু আমি তো পরে বুঝতে পেরেছিলাম সেটা আসলে আমার একটা লুকায়িত ক্ষমতা। এই ক্ষমতাগুলো আমি আজও ব্যবহার করতে পারি না ঠিক মতো। রাত মনে হয় 1টার মতো বাজে এখন। আমার ঘরের লাইটটা এখনো জ্বলতেছে। হঠাৎই আমি কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি আবার সাধারণ মানুষের থেকে দিনে দ্বিগুণ ভালো শুনতে পাই, আর রাত হলে সেই ক্ষমতা বেড়ে 5 গুণ হয়ে যায়। এজন্য আমার বেশিরভাগ মিশনগুলোই রাতে হয়। শত্রুপক্ষের হাঁটাচলা, কথোপকথন আমি দূর থেকে শুনতে পাই কিছুটা, যার দরুন আমার জন্য খুব সহজ হয়ে যায়। আমি আমার হাতটাকে শক্ত করে মুঠো করলাম, চোখ বুজে কিছুটা মনোযোগও দিতে হলো। সাথে সাথে আমার হাত দুটো দিয়ে কিছু আগুন বের হতে লাগলো। আমি তাকিয়ে আছি সেটার দিকে। এটা অনেক আগেই করেছিলাম, কাউকে এটা দেখাইনি এখনো, কারণ আমার কাছে যেসব ক্ষমতা আছে সেগুলো আমার সেনাবাহিনীর কেউ জানতে পারলে নিশ্চয় আমাকে নিয়ে গবেষণা করবে তারা। এখন তো তারা জানে যে আমার হিয়ারিংটা অনেক ভালো এবং আমি অনেক লাউড চিল্লাইতে পারি। আমার চিল্লানিতে যে কারো কানের পর্দা ফেটে যাবে। এ দুটো তেমন কোনো বড় ক্ষমতা না, তাই আমাকে একজন সাধারণ সুপার হিউম্যান ভেবে আমার উপরে গবেষণা চালায়নি আর। কিন্তু আমার কাছে এসব ক্ষমতা আছে সেটা জানতে পারলে কালকে থেকেই আমার উপরে গবেষণা শুরু করবে। আমি আমার আগুন জ্বলা হাতের দিকে তাকিয়ে রইলাম। অনেক আশ্চর্যকর আগুন, পৃথিবীর কোনো কিছুই পুড়ে না এই আগুনে। বিশেষ করে আমার হাতের জামার উপরে ধরলেও সেটা পুড়ে না, দেখতে কিন্তু একদম আগুনের মতোই। আমি হয়তো এখনো এটার ব্যবহার শিখতে পারি নাই, আমাকে আস্তে আস্তে শিখতে হবে। কি আর করার, একবার এই আগুন বের করলে আমি আর এটা নিভাতে পারি না। কেউ আমাকে এইভাবে দেখলে খবর আছে, আমাকে শান্ত হতে হবে। সেটার জন্য যোগব্যায়াম করতে হবে। আমি আমার মাথা নিচে পা দুটো উপরে তুলে দিয়ে কিছুক্ষণ যোগব্যায়াম করলাম। এটাই কাজ দেয় আমাকে শান্ত করতে। পায়ের আওয়াজটা এতক্ষণ আমার ঘরের দরজার উপরে ছিল, কিন্তু এবার হৃদির ঘরের ব্যালকনির দরজার খোলার শব্দ শুনতে পেলাম। তার মানে হৃদি না হলে নীলা, দুজনের একজন বের হচ্ছে। নীলা হৃদির ঘরেই থাকে। কি হলো, আপনার মাথা ঠিক আছে নাকি পাগলের মতো মাথা নিচে দিয়ে আর পা উপরে তুলে আছেন কেন? ইটস ইয়োগা। এত রাতে কোন পাগলে যোগা করে? কি? নীলার মুখে পাগল শব্দটা শুনে কিছুটা রাগ হলো আমার। আমার রুমের ব্যালকনি আর হৃদির রুমের ব্যালকনির দূরত্ব প্রায় 9-10 হাতের মতো হবে। আমি লাফ দেওয়ার চিন্তা করছিলাম। আরে কি করছেন?
করছেন? সত্যি তো পাগল হয়ে গেছেন। এমন করলে নিচে পড়ে হাত পা ভাঙবে আপনার। আমি কথা না বলে এক লাফে ওই ব্যালকনিতে চলে গেলাম। অবশ্য নিচেই পড়ে যেতাম, তবে হাত দিয়ে ব্যালকনির দেওয়াল ধরেছিলাম, তারপর উপরে উঠে গেছি। আপনি তো আসলেই পাগল একটা। কিছু যদি হয়ে যেত আপনার? আমাকে পাগল বলা, তাই না? আমার কি হবে এখন, আপনার কি হবে সেটা ভাবুন। কেন পারবেন না নাকি আমাকে? মারবো কেন, এখানে থেকে তুলে ফেলে দিব। এই না না, আমি মাপ চাচ্ছি, প্লিজ এমন করবেন না। মজা করলাম। কথাটা বলেই আমি হাসতে লাগলাম। নীলা আমার বুকে কিল মারতে লাগলো। মেয়েরা এত শক্তি পায় কোথায়? এভাবে কিল মারলে তো মানুষের বুকের খাঁচা ভেঙে যাবে। হঠাৎই নীলা আমার দিকে তাকিয়ে রইল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো আপনার ছোট, তুমি করে বলুন না আমাকে। কেন জানি আপনার কথাই নিজেকে বড় মনে হয়। আচ্ছা ঠিক আছে, তবে আগে বলো আমার দিকে ওইভাবে তাকিয়েছিল কেন? পরশু তো আমার জন্মদিন, কি গিফট দেবেন আমাকে? গিফট কি কেউ চেয়ে নেয়? আমি চেয়ে নিই। আচ্ছা, চেয়ে যখন না তাহলে কি লাগবে বলো, যদি দিতে পারি তাহলে ঠিকই দেবো। না না, সেটা বলতে হবে না, আমাকে প্রমিস করেন দেবেন। আচ্ছা যাও, করলাম। কি লাগবে তোমার? আমার জন্মদিনের রাতেই বলবো সেটা আপনাকে। ওকে। যান এখন ঘুমান। এবারও লাফ দিয়ে আমার ব্যালকনিতে চলে আসলাম। তারপর সেখান থেকে আমার রুমে সকালে উঠে নাস্তা করে ভাইয়ার সাথে যেতে হলো তার অফিসে। আমাকে সব ভিডিওগুলো দেখাবে ভাইয়া। নে বসে বসে দেখ সব ফুটেজ। মামুনও যেভাবে দেখতে চায় সেভাবেই দেখাও ওকে। ঠিক আছে স্যার। না ভাইয়া, ওনার প্রয়োজন পড়বে না, সব ফুটেজ তো এখানে। আমাকে সময় দে, একা কিছুক্ষণ আমি একাই দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আর মামুন চলে গেল। আমি এক এক করে সব ফুটেজ দেখতে লাগলাম। ভিডিও দেখে মজা পাচ্ছিলাম, কারণ টয়লেটের ভিতরে লাগাতে চাইছিল ভাইয়া ক্যামেরা, কিন্তু মির্জা সাহেবের ধমকেই বাইরে লাগিয়ে দেয় ভাইয়া। এটাও একই রকম কাহিনী হলো। মির্জা সাহেব টয়লেটে গেল কিন্তু আর বের হলো না। বুঝতে পারলাম না টয়লেটের সাথে কিডন্যাপ হয়ে যাওয়ার কি সম্পর্ক। মনে হয় মির্জা সাহেবও ফ্লাশ হয়ে ভিতরে চলে গেছেন, কিংবা কোনো ভূত তাকে নিয়ে গেছে। হৃদয়, তুই আগে কেন ভাবলি না এটা? কেসটা আমি ধরলে তো সব ব্যাপারই খুলে দিতে পারতাম। এখন ইনভিজিবিলিটির ব্যাপারে আসছে এখানে। আমি তো এতদিন জানতাম এই আশ্চর্যকর ক্ষমতাগুলো শুধু আমার কাছে আছে, কিন্তু নীলার আব্বু যখন বলল হোল্ডার গ্রুপের বর্তমান সিইওর কাছেও কিছু ন্যাচারাল ক্ষমতা রয়েছে, তাই পৃথিবীতে শুধু আমরা দুজনেই এমন না, সেটা কোনো সন্দেহ ছাড়াই বলা যাচ্ছে। কিন্তু প্রমাণ ছাড়া তো কোনো কিছু বললে লোকে আমাকে পাগল বলবে। যদি আমি এখন সবার সামনে বলি যে একজন অদৃশ্য মানুষ এসে সব কিডন্যাপ করেছে, তাহলে সবাই আমাকে পাগল ভাববে। তাই এটা নিয়ে কিছু বলা যাবে না। আমি বের হলাম। কিরে কিছু পেলি? পেলাম তো, টয়লেটে ফ্লাশ হয়ে গেছে। ফাজলামি বাদ দে, কি পেলি সেটা বল। আরে তোকে তো বলছিলাম টয়লেটের ক্যামেরা দিতে। মির্জা টয়লেটে ঢুকলো আর বের হলো না। এটাই তো বুঝতে পারছি না। বুঝতে হবে না, তোর মির্জা সাহেব টয়লেটে ফ্লাশ হয়ে গেছে। তাহলে তো পাইপ চেক করতে হবে। ভাইয়ার সাথে এরপরে স্পটে গেলাম। আলী মির্জার বাড়িতে আসছি আমি। মির্জা সাহেবের বাড়িতে তেমন কিছু পেলাম না, তবে সবচেয়ে জরুরি জিনিসটাই আমি টয়লেটে ঢোকার বাইরে দেওয়া পেলাম। একটা কাগজের মতো কিছু একটা দেখতে পেলাম টয়লেটের ডান পাশের দেয়ালের মধ্যে। কিন্তু এই কাগজটা দেয়ালের ভিতরে ঢুকে রয়েছে কি করে? এটাকে বের করতে হবে যেভাবে হোক। মনে হয় না এটা আগে থেকে ছিল এখানে, কারণ টাইলস করা দেওয়াল সুন্দর নষ্ট করে দিচ্ছে জিনিসটা। ভাইয়া আমাকে ওইটা নাড়তে দেখে বলল, এটাই আজব করার বিষয় জানিস, এই কাগজটা এখানে আগে ছিল না, কিন্তু কালকেই এটা দেখতে পেয়েছি। টাইলস কেটে এটা বের করতে হবে মনে হয়। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। ভাইয়া বের হয়ে গেল। আমি কাঠটায় হাত দিলাম একটু। কাঠটায় হাত লাগার সাথে সাথে আমি কাঠটা ধরে ফেললাম। হ্যাঁ সেটা তো সবাই জানে যে হাত দিলে তো ধরবই, কিন্তু অবাক করার বিষয় হলো আমার হাত দেওয়ালের ভিতরে চলে গেছে এবং আমি পুরো কাঠটা ধরেই বের করে এনেছি। কিন্তু এতে দেয়ালের কোনো পরিবর্তন হলো না, শুধু দেখতে পেলাম আমার হাতের কিছুটা জায়গায় ঝাপসা হয়ে গেল। আমি কাঠটা হাতে নিলাম, বুঝতে বাকি রইল না এই কাঠটা কার এবং এই কিডন্যাপের পিছনে কাদের হাত।
কিরে, তুই কার্ডটা বের করলি কিভাবে? টান দিলাম আর বেরিয়ে আসলো। আমিও তো টান দিয়েছিলাম, কিন্তু বের তো হয়নি। কিন্তু দেওয়ালের ভিতর ছিল, বের করার পর কোনো দাগ দেওয়ালে লাগে নাই। এটা কি করে সম্ভব? হোল্ডার কোম্পানির কার্ড এটা। জানি না আমি, টান দেওয়াতে তো বের হয়ে গেল। আচ্ছা, কি আছে সেটাই? মানে এসবের পিছনে হোল্ডার কোম্পানির হাত আছে? হ্যাঁ, এবার আমি শিওর হয়ে গেছি। আর তোর পুলিশকে এখন এই হোল্ডারের কেস থেকে দূরে রাখ, কারণ কেসটা এখন আমার হাতে। বাসায় চল, এটার ফাইল সব দেখব। তার মানে এখানেও মিশন? মিশনের জন্যই তো আসলাম বাসায়, না হলে কি আসতাম? দেখ ভাই, আমি বিয়ে তখন কোনোভাবেই করতে চাইনি, কিন্তু তোর ভাবি যতটা জেদি মেয়ে, একবার বলেছে আমাকে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করতে হবে। আর আমি তো তোকে ছাড়া বিয়ে করতেই পারবো না। ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে শেষ পর্যন্ত নিজের হাতের শিরাও কেটেছিল। তাই বাধ্য হয়ে বাবার আদেশে বিয়েটা করতে হয়েছিল। আর তোকে তো অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, তুই তো পুরো 1 মাস একটা মিশনে ছিলি। আরে আমি এটা নিয়ে রাগ করি নাই। যার যার ইচ্ছা, কে কখন বিয়ে করবে না করবে সেটা নিয়ে কি অন্য কেউ রাগ করতে পারে? আমি তো আমার নিজের বিয়েতেই রাগ করব। ভাইয়াও চুপ হয়ে গেল। এখন অথয়ের কার্যক্রম বুঝতে পারলাম। আমার সাথে ব্রেকআপ করার কারণ মনে হয় এটাই ছিল। সুন্দর, হ্যান্ডসাম, বডি বিল্ডার, সেই সাথে পুলিশের এসপি। এমন ছেলের সাথে যদি ছোট থেকে বিয়ে ঠিক থাকে, তাহলে একটা ফালতু লো ক্লাস টাইপের ছেলের সাথে কি কোনো মেয়ে প্রেম করবে? ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছে এটাও জানতে পেরেছিল, তাই তো আমার সাথে ব্রেকআপ করেছিল। থাক, যেটা হয়ে গেছে ভালো হয়েছে। আমাকে বর্তমান নিয়ে ভাবতে হবে। তবে এখনো বলা কথাগুলো আমার কানে ভাসে। কোনো মেয়ের যোগ্য না আমি। আমার সাথে কোনো মেয়ের মিশতেও নাকি ইমেজে ভাসবে। কথাগুলো বলে গেলেও আমি আজও ভুলতে পারি নাই। প্রতিশোধ তো আমি ঠিকই নিতাম, যদিও আমার ভাইয়ের বউ না হতো। আমি আমার ভাইয়ের সংসারটা নষ্ট করতে চাই না, তাই এই জিনিসটা ভুলে যাওয়াই ভালো। তবে আমাকে এখন চোখ দিতে হবে এই হোল্ডার গ্রুপের দিকে। আমার হোল্ডার এক্সের মিশনটা কালকে থেকেই শুরু করতে হবে। ভাইয়ার কাছে ব্যাপারটা লুকাতে হলো, কারণ আমি নিজেই বুঝতে পেরেছি কিভাবে এই কিডন্যাপিং করা হয়েছে। এই যে কিডন্যাপগুলো করেছে, তার ক্ষমতা শুধু অদৃশ্য হওয়ার না, সে অদৃশ্য হওয়ার সাথে সাথে দেওয়ালের আর পারেও যেতে পারে। হয়তো লোকটা এই দেওয়াল দিয়ে এসেছিল আর কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আর তখনই তার পকেট থেকে এই কার্ডটা পড়ে গিয়ে এটা দেওয়ালে আটকে গেছে। কিন্তু আমার মাথায় এইটুকু যাচ্ছে না যে আমি কিভাবে কার্ডটা বের করতে পারলাম। হাত দেওয়ার সাথে সাথেই আমার হাতে দেওয়ালের মধ্যে চলে গেল। এটা তো আজব কিছু না। নিশ্চয়ই এই ক্ষমতা আমার মধ্যেও আছে। একই রকম ক্ষমতা দুজনের কাছে থাকা মানে নিশ্চয়ই আমাদের দুজনের মধ্যে কোনো লিঙ্ক রয়েছে। এই ভিকটিমটাকে এখন খুঁজে বের করতে হবে আমার। ভাইয়াকে কথাগুলো জানানো হয়নি, কারণ আবার আমাকে নিয়ে চিন্তা করবে। কারণ সবাই এখন ভুলেই গেছে আমার কাছে ন্যাচারাল কোনো ক্ষমতা আছে। সবাই জানে শুধু আমার মধ্যে ছোটবেলা থেকেই একবার জিনভর করেছিল, তাই আমি একটু অন্যরকম ছিলাম। আর সেই আসরটা কাটিয়ে উঠতে না পারায় আমি অন্য সবার মতো বড় হইনি। প্রথমত, আমি এসব ক্ষমতা নিয়ে অনেক ভয় পেতাম, কারণ আমার দ্বারা যদি কারো ক্ষতি হয়ে যেত সেটা ভেবে। তাই ছোট থেকেই সবার থেকে আলাদা থাকতাম, চুপচাপ থাকতাম একটু। ফ্রেন্ড বলতে ভাইয়া আর হৃদি ছিল। পরে অথই আসলো, আবার চলেও গেল। কিন্তু এখন এই ক্ষমতা একটু কন্ট্রোল করা শিখে যাচ্ছি। আমি এখনও জানি না আমার মধ্যে আরও কী কী ক্ষমতা রয়েছে, কারণ আমি কিছুদিন পর পরই নতুন নতুন কিছু দেখতে পাই। তবে সব কিছু আমি আমার মধ্যে রাখার চেষ্টা করি। অনেকে আছে যারা এগুলো পেলে হয়তো সুপারহিরো হয়ে যেত, কিন্তু আমার সেসবের কোনো ইচ্ছা নাই। কারণ এই পৃথিবীটাকে রক্ষা করতে সুপার হিরোরা না, কিছু সুপার মানুষের দরকার, যারা এই পৃথিবীকে সব খারাপ কিছু থেকে আগলে রাখে। সারা রাত চেষ্টা করে গেলাম আবারও তাদের মধ্যে হাত ঢোকাতে, কিন্তু কোনোভাবেই পারলাম না। সব ট্রিক্স ব্যবহার করে ফেললাম, কিন্তু কোনো দিক দিয়েই পারলাম না কিছু করতে। বুঝতে পারলাম না কিভাবে তখন করলাম। সবশেষে ব্যর্থ হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোল্ডার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দিকে। 2 দিন আগে খবরের কাগজে দেখেছিলাম এই কোম্পানিতে নাকি একজন জুনিয়র ম্যানেজার নেওয়া হবে, আর আজকেই সিলেকশন করা হবে। তাই
শুধু এই সুযোগ হাতছাড়া করি নাই, নীলার আব্বুকে বলে আগে থেকেই কিছু নকল পেপার বানিয়ে নিয়েছি। সেই সাথে সেসব স্কুল এবং কলেজের ওয়েবসাইটটাও হ্যাক করে আমার ফেক ইনফরমেশন সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। সব কিছু নাকি জেনারেল স্যার অফিসিয়ালভাবেই করেছেন। এখন দেখার বিষয় আমি এখানে কি চাকরি পাই কিনা। চাকরি পেলে তো আমার পক্ষে সহজ হয়ে যাবে অনেকটা, কারণ সরাসরি মিশন ক্লোজ করার অর্ডার আমি পাইনি। আমাকে প্রথমে প্রমাণ বের করতে হবে এবং এই গ্রুপটাকে শেষ করতে হবে। কিন্তু এই গ্রুপের লিডারকে তো আমাকে জীবন্ত ধরতে হবে, আর সেটা তো খুব শীঘ্রই করতে হবে। আমি পৌঁছে গেলাম হোল্ডার কোম্পানির বিল্ডিংয়ে। 5 তলা একটা বিল্ডিং, বিশাল বিল্ডিং। এটা প্রথমে ঢাকায় ছিল, কিন্তু নতুন মালিক এটাকে এখানে ট্রান্সফার করেছে। আমি পৌঁছে গেলাম 3য় ফ্লোরে। এখানে অপেক্ষা করছে সব প্রার্থী। আমি বসে আছি, ঠিক এমন সময় পাশে বসে থাকা দুজন কথা বলতেছে। তুই কি জানোস আমাদের কি বিষয়ে পরীক্ষা নেবে? আমাদের কাছে বেশ কিছু টাইপের অস্ত্র ছবি দেওয়া হবে, সেটা পুরো ডিটেলস আমাদের লিখতে হবে। কি রে, জানলি? আগের বারও আমি চেষ্টা করেছিলাম ঢাকায়, কিন্তু পারি নাই। কিন্তু এবার পুরো প্রস্তুতি নিয়ে আসছি। এখান থেকে কি একজন কি সিলেক্ট করবে তারা? না, বেশ কয়েকজন সিলেক্ট করা হবে, কিন্তু পরে আরেকটা রাউন্ড হবে, সেটা আমি বলতে পারবো না। দেখি কি হয়, ভাগ্যে থাকলে চাকরি হবে। দুটোর কথা শুনে কিছুটা ধারণা হয়ে গেলাম। লোকটার কথা মতোই মৌখিক হলো। মৌখিক ধরা হলো 5টি বন্দুকের আকার, আকৃতি, গুলির ড্যামেজ এবং আরও কিছু তথ্য। একজন সৈনিক হওয়ায় সব তথ্যই আমার জানা ছিল, তাই এটা বলা অসুবিধা হলো না। সবশেষে আমরা 5 জন সিলেক্ট হলাম এই মৌখিকে, যার মধ্যে আমি বাদে 2 জন ছিল গেমার। তাদের গেমের দক্ষতায় তারা টিকেছে, আর বাকি 2 জনকে দেখলেই বোঝা যায় তারা সাহসী টাইপের কেউ, হয়তো অস্ত্রের ডিল করে তারা। আমরা 5 জন সিলেক্ট হলাম বলে আমাদের মাঝে ফাইনাল রাউন্ড হবে, আর সেটা আমাদেরকে বলা হলো না। 5 জনকে নিয়ে যা হলো 4th ফ্লোরে, যেখানে একটা বক্সিং রিং আছে। এমন একটা রুমে আমাদের নিয়ে আসা হলো। আপনাদের 5 জনকে তো চাকরি দিতে পারি না, তাই এই রিং আপনাদের 5 জনের মধ্যে যে জয়ী হবে চাকরিটা তার। আমরা লড়তে আসিনি এখানে। 5 জনই লড়বেন, কিন্তু একে অপরের সাথে না। আমাদের এই বডিগার্ডের সাথে লড়বেন, যে বিজয়ী হবে চাকরি তার। ম্যানেজার বলল, আর সাথে সাথে বিশাল দেহি একটা লোক উঠে আসলো রিংয়ের মধ্যে। যে কেউ দেখলেই ভয় পিসাব করবে লোকটার রাগী চেহারা দেখলে, আর কেউ লড়বে না তার সাথে। এটা কি হতে পারে? তাহলে আমি এর মাঝে নাই, বলেই 3 জন চলে গেল। তাহলে আপনারা 2 জন লড়তে রাজি আছেন? আমরা লড়তে আসিনি এখানে। লোকটা বলে দৌড় দিল। তাহলে জনাব হৃদয়, আপনি লড়তে রাজি আছেন? হ্যাঁ, অনেকদিন থেকেই কারোর সাথে হ্যান্ড ফাইট হয় না, অনেক বোর লাগতেছিল। ভেবেচিন্তে বলতেছেন তো? কারণ এতে আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমরা দায়ী না। আগে বলেন, এই বুনো সারটা কিছু হয়ে গেলে তো আমি দায়ী হব না? না, মোটেও না। বিশাল দেহি মানুষটা রিংয়ের মধ্যে ছিল। বাইরে থেকে রবার্ট নামে ওকে ডাক দিল, তাই বুঝলাম ওর নাম রবার্ট। এভাবে যদি ফাইট করিয়ে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়, সেটা আগে জানলে তো এখানে চাকরি করতাম। আমি রিংয়ে ওঠার সাথে সাথে রবার্ট আমাকে একটা স্পেয়ার দিল। সাথে সাথে আমি দড়িতে আটকে গেলাম। বাবা, লোকটার দেহ তো সেই জোর, আমি নিশ্চিত বলতে পারি আগে এটা WWE চ্যাম্পিয়নশিপ খেলতো। আমি দড়ি থেকে উঠালাম, আবারও একটা স্পেয়ার মারতে আসছিল আমার দিকে, কিন্তু আমি এবার লাফ দিয়ে ডান পাশে সরে আমার বাম হাতের গোড়ালি দিয়ে গায়ে জোরে একটা আঘাত করলাম ঠিক ওর গলায়। সাথে সাথে হাড় ভাঙার আওয়াজ পাওয়া গেল। এক আঘাতেই জায়গায় মৃত্যু হয়ে গেল রবার্টের। আমার তো মোটেও মজা লাগলো না। কি লোক আপনাদের, আমার এক আঘাতে ব্লকও করতে পারলো না। এর মৃত্যুর জন্য কিন্তু আমি দায়ী না, আগে বলে রাখছিলাম। আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, আপনি সিলেক্ট হয়ে গেছেন জুনিয়র ম্যানেজার হিসেবে। এত তাড়াতাড়ি? আমি তো ভাবলাম আরও কিছু মানুষের সাথে লড়তে পারবো। না ম্যাডাম, আপনাকে ডেকেছেন। চলুন। ম্যানেজার মিয়া আমাকে নিয়ে চলল 5ম ফ্লোরের দিকে, যেখানে পুরোটাই একটা আলিশান বাড়ির মতো। মনে হয় এখানে এই মেয়েটা থাকে। পাশেই অফিস রুম দেখতে পেলাম, থাকার জায়গাটুকু কাঁচের গ্লাস দিয়ে আটকানো। আমি ম্যাডামের সামনে চলে আসলাম। তাহলে তুমি রবার্টকে এক আঘাতে মেরে ফেলেছো?
বলতে হবে। ইউ হ্যাভ গার্ডস। ধন্যবাদ ম্যাম। তুমি তোমার কাজ পেয়ে গেছো, পরশু থেকেই জয়েন করবে। ম্যানেজার সাহেব সব বুঝিয়ে দিবে। ওকে ম্যাম। ইউ ক্যান কল মি অনু ম্যাম। ওকে অনু ম্যাম। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং প্রথম মাসের বেতন। থ্যাঙ্কস ম্যাম। আমি বলেই বের হয়ে গেলাম সেখান থেকে। একটা আশ্চর্যকর বিষয় হলো, মেয়েটার সামনে যতক্ষণ ছিলাম আমার বুক শুধু কাঁপছিল। আমার হৃৎপিণ্ড মনে হয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেটার কথা আমি কি করে শুনবো এটাই তো বুঝতে পারতেছিলাম না। যাই হোক, হোল্ডার এক্স মিশন আমি শুরু করে দিয়েছি, এখন শুধু শেষ করার কাজে। এক হিসাবে তো আমি শিওর যে এইসব কিডন্যাপিংগুলো হোল্ডার কোম্পানি করেছে। এই প্রমাণের জোরে তো আমি এখনই তাদের উপরে হামলা করতে পারি, কিন্তু আমাকে তো জানতে হবে কেন এই কিডন্যাপিং করেছে। তারা কি বড় কোনো জিনিস প্ল্যানিং করছে কিনা এটাও আমাকে বের করতে হবে, কারণ আগেরবার এই হোল্ডার গ্রুপের জন্যই আগেরবার অনেক মানুষের প্রাণ গিয়েছিল, আর আমি এমনটা আবার হতে দিতে পারবো না। আমাকে আগে বের করতে হবে কি করে প্ল্যান করেছে এই হোল্ডার গ্রুপ, তারপর সে অনুযায়ী হোল্ডার এক্স মিশনও শেষ করতে হবে। কিন্তু এর মাঝে একটা জিনিসই তো আছে, আর সেটা হলো কালকে নীলার জন্মদিন, আর কালকের দিনেই নীলাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার হুমকি এসেছে। এসব কিডন্যাপের জন্য তো হোল্ডার গ্রুপের হাত আছে, সেটা বোঝা গেল। তাহলে কালকেও নীলাকে কিডন্যাপ করতে এরাই আসবে, আর আমাকে সেটা যেভাবে হোক আটকাতে হবে। জেনারেল স্যারকে ফোন দিয়ে আমার সব রেকর্ড মুছে দিতে বললাম সেনাবাহিনীর সাইড থেকে, কারণ যে কোনো জিনিসই হয়ে যেতে পারে। মেয়েটাকে দেখে আমার অনেক চালাক মনে হচ্ছিল। ওর তাকানোর ভাবভঙ্গি দেখে আমি ঠিকই বুঝতে পেরেছি কি একটা নিয়ে মেয়েটা আমাকে সন্দেহ করেছে। তাই আমি কোনো ভুল করতে চাই না। ধরা পড়লে আমার কিচ্ছু হবে না, উল্টো আসল কাজ শুরু হবে তখন। তাই তো আর এসব ভাবলাম না। বাসায় এসে পরের সময়গুলো নীলা আর হৃদির সাথে কাটালাম। এই কয়েকদিনের নীলার সাথে অনেক ক্লোজ হয়ে গেছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছিল। কালকের দিনটা গেলে আমি আমার মতো আর নীলা নীলার মতো। ওর প্রতিরক্ষার জন্য আমাকে এই মিশনটার ওর বাবা দিয়েছে। রাতে ঘুমিয়ে গেলাম, কিন্তু আজকেও একটা স্বপ্ন দেখলাম। সেই আজব স্বপ্ন, যেখানে একজন বয়স্ক লোক আমাকে বলতেছে, ধ্বংস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। নিরাম্বককে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা খুব শীঘ্রই পৃথিবীর দিকে চলে আসবে। তোমাকে তাড়াতাড়ি প্রস্তুত হতে হবে, তাড়াতাড়ি তোমার অপূর্ণ অংশকে খুঁজে বের করো, না হলে এই বিশ্বের ইতি খুব শীঘ্রই দেখতে পারবে। কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা আর কিছু না বলেই উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, তাড়াতাড়ি করে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। রাত মনে হয় এখন 11:30 মতো বাজে। আমি দাঁড়িয়ে রইলাম ব্যালকনিতে, চুপচাপ একটু আগের স্বপ্নের কথা ভাবতে লাগলাম। লোকটা বলল নিরাম্বাকে ছেড়ে দেওয়া হয়েছে। কে এই নিরাম্বা? আর আমার অপূর্ণ অংশকে খুঁজতে বলল। তাহলে কি আমি পূর্ণ না? আমারও কি অপূর্ণ আরেকটা অংশ অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে, নাকি কোথাও আটক হয়ে আছে? সেটা স্বপ্নে শুধু আমাকে অল্প অল্প হিন্ট দিচ্ছে। এই কম ক্লুতে তো আমার মাথা কিছুতেই কাজ করছে না। আর এসব স্বপ্ন আমার কাছে শুধু আসছে কেন? আর কি মানুষ নাই এসবের জন্য? শুধু আমাকেই স্বপ্নে এসব দেখাচ্ছে কে? আর এই বয়স্ক লোকটাকে আমার সামনে আসতে পারছে না কেন এই লোকটা? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব জিনিস ভাবছিলাম, তখনই নিচে আমি দুজন মানুষের শব্দ পেলাম। প্রথমে ভাবছিলাম ভাই আর সিকিউরিটি কেউ হবে, হয়তো ঘোরাঘুরি করছে, কিন্তু পরে তাদের কথা শুনে বুঝতে পারলাম তারা আসলে কে। শোন শোভ, তুই কি শিওর এটা এমপি রায় চৌধুরীর বাড়ি? আর তুই আসছস তার শালিকে কিডন্যাপ করতে তার বাসায়? ভয় পাচ্ছিস কেন রাজ? আমার বাবা এই জেলার এমপি, সেটা তো জানোসই। আমার কেউ কিছুই করতে পারবে না। কিন্তু এভাবে কিডন্যাপ করা কি ভালো কোনো বুদ্ধি? আমি তো নীলাকে সারপ্রাইজ দিতে চাই। এভাবে তো তোদের বন্ধুত্ব ভেঙে যেতে পারে। বন্ধুত্ব ভাঙলে ভাঙুক, এখন তো আমার জন্য ওর সময় হয় না, আগের মতো সময় দেয় না আমাকে। তুই যেটা করবি বলে ভেবে রাখছিস এটা কিন্তু ঠিক না। আর ওর হয়তো বয়ফ্রেন্ড হয়ে গেছে, তাই বেশি সময় দিতে পারে না তোকে। আমি কিছুই শুনতে চাই না। ওর বয়ফ্রেন্ড হবে কেন? ও কি জানে না আমি ওকে পাগলের মতো ভালোবাসি? যদি এবার আমার প্রপোজালে ও রাজি না হয়,
তাহলে আমি যা ভেবে রেখেছি সেটাই করব। তোর যা মন চাই কর, আমি চললাম এখান থেকে। দেখ, আমি জানি তুইও নীলাকে পছন্দ করস, আর এটাই ওকে কাছে পাবার সুযোগ আমাদের দুজনের। কিন্তু ধরা পড়লে? ধরা পড়ব না। যেভাবে কিডন্যাপিং হচ্ছে এখন পুলিশ একটাকেও আটকাতে এবং আসামিকে ধরতে পারেনি, আমাদেরও পারবে না। আচ্ছা চল তাহলে। দুজনে দেখি পাইপ বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। খুব মায়া লাগতেছিল এদের কষ্ট দেখে। আমি আগে বুঝে গিয়েছিলাম নীলাকে কিডন্যাপ করতে হোল্ডার গ্রুপের কেউ আসবে না, কারণ যাদেরকে কিডন্যাপ করা হয়েছে তাদের কাছে একটা লেটার এসেছিল প্রথমে। সেসবগুলো লেটার একই রকম ছিল, কিন্তু নীলার কাছে যেটা এসেছিল সেটা আর এক রকম। প্রথমে শিওর ছিলাম না, কিন্তু এবার শিওর হলাম। দুজনে কষ্ট করে হৃদির বেলকনি পর্যন্ত উঠে পড়লো। তারপর চুপি চুপি হৃদির রুমের দরজা খোলার চেষ্টা করছিল। আমিও আমার মুখে এতক্ষণে একটা তোয়ালে বেঁধে ওদের বেলকনিতে চলে আসলাম। ভাইয়া, খুলছে না তো, আমি কি সাহায্য করবো কিছুটা? কে রে? দুজনেই ভয় পেয়ে আমার দিকে তাকালো। আমার মুখ ঢাকা থাকায় আমাকে দেখতে পারছিল না, কিন্তু হাতে থাকা চাকু দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা ঠিকই করলো একজন। আমি ওর হাত থেকে চাকুটা নিয়ে সোজা ডান হাতের তালুতে পরাপর দুটো কাট দিয়ে দিলাম। এর থেকে বেশি কিছু করতে চাই না, কারণ চিল্লানি দিবি তোরা, তাই সোজা সোজা যেভাবে আসছোস সেভাবেই চলে যায় এখান থেকে। ঠিক আছে স্যার বলেই দুজনেই আবার পাইপ দিয়ে নেমে গেল। আমি তোয়ালে দিয়ে নিচে পড়া এবং পাইপে লাগা রক্তগুলো মুছতে লাগলাম। ঠিক তখনই শব্দ পেলাম কেউ ব্যালকনিতে আসছে। আমি তোয়ালে আমার ব্যালকনিতে ফেলে দিলাম। রক্তের দাগ এখন দেখা যাচ্ছে না। দুজনের একজনের কাছে থেকে মনে হয় একটা গোলাপ পড়ে গেছে, সেটা আমি অনেকক্ষণ আগেই হাতে নিয়ে রেখেছি। এটা আমার ব্যালকনিতে ফেলতে যাব, তখনই নীলা দরজা খুলে আমার সামনে আসলো। আপনি এত রাতে এখানে কি করছেন? না মানে কি বানিয়ে বলবো সেটা বুঝতে পারছিলাম না। ও গোলাপ, আপনি কি করে জানেন যে আমার গোলাপ অনেক পছন্দের? আমার হাত থেকে গোলাপটা নিয়ে। গোলাপ তো সব মেয়েরই পছন্দ, এটা সবাই জানে। ও বুঝেছি, লজ্জা পাচ্ছেন। আমার বার্থডে উইশ করতে আসছেন তো? নিন, 12টা 1 বেজে গেছে, করে ফেলুন। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস। যাক, মেয়েটা বেশি বুঝে বলে বেঁচে গেলাম। আমি ঘুম পাচ্ছে অভিনয় করে সেখান থেকে আমার রুমে চলে আসলাম। একটা মিশন তো কমপ্লিট হলো। এই চিপকো টাইপের মেয়েদের সাথে মিশতে আমার একদমই পছন্দ না, তবে আমাকে কালকের দিনটা ওর সাথেই থাকতে হবে, কারণ ওই ছেলে দুটো ওর জন্য আবার আসবে বলে আমার মনে হচ্ছে।